আমি আছি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ রাসেল এবং আমরা আজকের ক্লাসে পড়ব আমাদের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টি সাজানো হয়েছে স্থানীয় শাসন দিয়ে। এখানে আসলে স্থানীয় শাসন এই অধ্যায়ের বেশ কয়েকটা পার্ট আছে। প্রথমত স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত যে সরকার এবং সেই সাথে সেই স্বায়ত্তশাসিত যে সরকার ব্যবস্থা সেটা সম্পর্কে এই অধ্যায়ের মধ্যে আলোচনা আছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ এবং এর পাশাপাশি হচ্ছে পৌরসভা এবং হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে স্থানীয় স্বায়ত্তশাসিত যে সরকার ব্যবস্থা আছে সেটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে শুরু করি আজকের ক্লাসটি। তো প্রথমে আমরা এই যে স্থানীয় শাসন, এখানে আসলে এটাকে লোকাল গভর্নেন্স বলা হয়ে থাকে। এখানে বিশেষ করে স্থানীয় পর্যায়ে সরকারের নিয়োজিত প্রতিনিধিরাই এই শাসন পরিচালনা করে থাকে। স্থানীয় পর্যায়ে সরকারের নিয়োজিত প্রতিনিধিরাই এই শাসন পরিচালনা করে থাকে, এই কারণে এটাকে স্থানীয় শাসন বলা হয়। আমরা যদি একটু সংজ্ঞায় দেখি, সংজ্ঞার ক্ষেত্রে আমরা ওই যে দেখি না যে আমাদের জেলা প্রশাসন থাকে, উপজেলা প্রশাসন থাকে, বিভাগীয় প্রশাসন থাকে, এরাই মূলত হচ্ছে এই স্থানীয় শাসন পরিচালনা করে থাকে। আমরা যদি একটু সংজ্ঞার মধ্যে দেখি, স্থানীয় শাসনের যে সংজ্ঞা, একটি দেশের কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতি এবং সিদ্ধান্ত। এখানে আমি তোমাদেরকে এটা প্রথমে রিডিং পড়ে শোনাচ্ছি, দেন আমি তোমাদেরকে বিষয়টা হচ্ছে আমার মতো করে বোঝাচ্ছি। প্রথমত হচ্ছে, একটি দেশের কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতি ও সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের উদ্দেশ্যে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন থেকে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে। এখানে এটা কখনো বলে নাই যে নির্বাচিত প্রতিনিধিরা, এটা বলে নাই। যদি নির্বাচিত প্রতিনিধি হয় তাহলে সেটা হবে স্থানীয় স্বায়ত্তশাসিত। আর যেহেতু এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কিনা নিয়োগপ্রাপ্ত, তার মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থাকে স্থানীয় শাসন বা স্থানীয় সরকার বলা হয়। এখানে স্থানীয় স্বায়ত্তশাসন আর স্থানীয় সরকার বা স্থানীয় শাসন, এটার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, যেটা স্থানীয় স্বায়ত্তশাসন এখানে অবশ্যই নির্বাচিত প্রতিনিধিরাই মূলত সেখানে প্রতিনিধিত্ব করে থাকে। আর স্থানীয় সরকারের ক্ষেত্রে বা স্থানীয় শাসনের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে কি, যে প্রজাতন্ত্রে যারা কর্মকর্তা কর্মচারী তাদের মাধ্যমে এই শাসন পরিচালনা করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার নীতি প্রণয়ন করে আর স্থানীয় শাসন সেই নীতি মাঠ পর্যায়ে কার্যকর করে। তার মানে হচ্ছে আমরা যেটা পঞ্চম অধ্যায়ে জেনেছি সেটা হচ্ছে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা হচ্ছে আমাদের দুইটা স্তরে বিভক্ত। সেটা হচ্ছে, একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। এই যে মাঠ প্রশাসন যেটা বললাম, এটা স্থানীয় পর্যায়ে কাজ করে। আমরা যদি একটি আমাদের স্থানীয় পর্যায়ে যে শাসন ব্যবস্থা, স্থানীয় শাসনের যে বৈশিষ্ট্য আছে, তার আগে আমরা একটু স্থানীয় শাসনের যে সরকার কাঠামো, স্থানীয় সরকার কাঠামো অর্থাৎ স্থানীয় শাসনের, সেটা কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা। আমরা যদি এই যে বিভাগ এবং জেলা উপজেলা ধরি তাহলে এটাই। তো আমরা একটু বৈশিষ্ট্য জেনে নিই কেমন। আমরা এই স্থানীয় সরকারের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। যেমন প্রথমত হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। এটা কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করে না, বরং প্রত্যক্ষ নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার এই শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই প্রশাসনগুলোকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ এখানে বজায় থাকে এবং তারাই মূলত হচ্ছে তাদেরকে দায়িত্ব নির্ধারণ করে দেয় যে আপনারা এই কাজগুলো করবেন, হ্যাঁ, মানুষের কাছে যাবেন, এই সেবাগুলো দিবেন, নির্ধারিত স্পেসিফিক, হ্যাঁ, এই কাজগুলো নির্ধারিত। এরপরে দ্বিতীয়ত হচ্ছে নীতি নির্ধারণের ক্ষমতা থাকে না। তারা কোনো সিদ্ধান্ত এককভাবে একচেটিয়াভাবে নিজেদের মতো করে নীতি নির্ধারণ করতে পারে না এবং তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই। যেমনটা আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ক্ষেত্রে দেখি, চেয়ারম্যান তার ইউনিয়নের জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা সে স্বাধীনভাবে নিতে পারে বা নেয়, কিন্তু আমরা স্থানীয় শাসনের ক্ষেত্রে এই নীতি নির্ধারণের ক্ষমতা অনুপস্থিত। তার মানে হচ্ছে সরকারের যে কেন্দ্রীয় শাসন যারা আছেন, কেন্দ্র যেভাবে নির্দেশনা প্রদান করেন, এই স্থানীয় শাসন সেভাবেই হচ্ছে কাজ করে। আর একটা হচ্ছে সরকারি কর্মচারী দ্বারা পরিচালিত। এখানে স্পষ্টভাবে আমি প্রথমেই বলেছি যে সরকারি কর্মচারীরাই মূলত হচ্ছে এখানে এই কাজগুলো করে থাকে। তাহলে সরকারি কর্মচারীদের দ্বারাই হচ্ছে মূলত এটা যে তোমার কি পরিচালিত হয়। তাহলে সরকারি কর্মচারী দ্বারা পরিচালিত।
আর হচ্ছে সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে। এখানে আরেকটু করে তোমাদেরকে অ্যাড করি, সরকারের যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তাদেরকে নিয়োগ দেওয়া হয়, আমাদের দেশে সেরকম প্রতিষ্ঠানও আছে যেটাকে আমরা বলি বিপিএসসি, অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বিপিএসসি। তোমরা এটা নিশ্চয়ই সরকারি সংস্থার মধ্যে পড়বে, সপ্তম অধ্যায়ে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেখানে পাবে। তো এখানে বিশেষ করে তারা কর্মচারী, এরা হচ্ছে নিয়োগপ্রাপ্ত এবং সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যম, অর্থাৎ সরকার স্থানীয় শাসনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে সরকারের যে কেন্দ্রীয় যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে। ধরো ঢাকায় বসে থাকা যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার তোমার এলাকায়, তুমি যে ইউনিয়নে থাকো বা যে উপজেলায় থাকো, সেই উপজেলায় কোনো একটা নীতি এবং পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে অবশ্যই সেটা স্থানীয় সরকারের মাধ্যমে করতে হবে। স্থানীয় পর্যায়ে উপজেলা প্রশাসন আছেন, সেই উপজেলা প্রশাসনের মাধ্যমে, স্থানীয় সরকারের মাধ্যমে সেটা করবেন। তাহলে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম। স্থানীয় শাসনের কিছু মানে উদাহরণ হচ্ছে এগুলো, জেলা, উপজেলা, মানে থানা প্রশাসন, উপজেলা প্রশাসন। যদিও এইসব প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। তার মানে হচ্ছে স্থানীয় শাসনটা মূলত কেন্দ্রের ইশারায় কাজ করে। এখানে এমন না যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারতেছে, বাট তারা যে নীতি পরিকল্পনা আছে, যে কর্মকাণ্ড আছে, সেগুলো অবশ্যই কোনো একটা নির্দিষ্ট নীতিমালার অধীনে করে থাকেন। স্থানীয় শাসন ও স্থানীয় সরকার, স্থানীয় পর্যায়ে সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার কারণে স্থানীয় শাসন কর্তৃপক্ষকে অনেক সময় স্থানীয় সরকার বলেও অবহিত করা হয়, যেহেতু সরকারের মানে কেন্দ্রীয় সরকারের নীতি পরিকল্পনা বাস্তবায়ন করে স্থানীয় পর্যায়ে, মানে একদম যেটাকে আমরা বলি লোকাল পর্যায়ে, একদম হচ্ছে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চল পর্যায়ে। তো এই জন্য এদেরকে স্থানীয় শাসন না বলে অনেক সময় স্থানীয় সরকার বলে। কেন বলে বুঝতে পারছো তো, স্থানীয় সরকার কেন বলে? তার মানে হচ্ছে তারা যেহেতু কেন্দ্রীয় সরকারের নীতি পরিকল্পনা এবং ইচ্ছা আকাঙ্ক্ষাকে একদম রুট লেভেলে বাস্তবায়ন করে, দ্যাটস ওয়াই তাদেরকে স্থানীয় সরকার বলা হয়ে থাকে। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের দেশে স্থানীয় সরকার কাঠামো হচ্ছে অতীতে এমন আর বর্তমানে হচ্ছে এমন। অতীতে কেন্দ্র থেকে বিভাগ, বিভাগ থেকে জেলা, জেলা থেকে মহকুমা, জেলার নিচে ছিল হচ্ছে মহকুমা। তোমরা এই যে মহকুমার কথাটা তোমরা বিভিন্ন জায়গায় পাবে। মহকুমা এটা অতীতে ছিল, বাট এখন রাইট নাও এটা এখন আর নাই, এটা বিলুপ্ত করা হয়েছে। এবং বর্তমানে যে তোমার এটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর ছিল, বাট এখন রাইট নাও এটা নাই। কিন্তু এই যে থানা, মহকুমা, এই জায়গাটাতে উপজেলা স্থান করে নিয়েছে। যদিও এখন থানা বলতে পুলিশ স্টেশনগুলোকে বোঝাচ্ছে, বাট অতীতে থানা একটা অন্যতম প্রশাসনিক কেন্দ্র ছিল। তো আমরা একটু যদি খেয়াল করি, বর্তমানে কেন্দ্র যেটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রশাসন, এরপরে হচ্ছে মাঠ প্রশাসনের যে স্তরগুলো আছে, বিভাগ, জেলা, উপজেলা, এগুলো এখন আছে। বর্তমানে মহকুমা বিলুপ্ত করে উপজেলা ব্যবস্থা চালু করা হয়েছে। আমরা কখন কিভাবে উপজেলা ব্যবস্থা চালু করা হয়েছে সেখানেও আমরা যাব। কেন আমার স্থানীয় শাসন দরকার, এটা তোমাদের মনেও প্রশ্ন আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে স্থানীয় সরকারের গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেক সময় থাকে যে স্থানীয় সরকারটা আসলে কেন গুরুত্বপূর্ণ, আমার কেন দরকার। স্থানীয় সরকারটা দরকার এই কারণেই যে আমি হঠাৎ করে চাইলে আমি কেন্দ্রে যেতে পারবো না, আমি হঠাৎ করে চাইলে ঢাকায় যেতে পারবো না, আমি হঠাৎ করে চাইলে আমি একদম হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে আমি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবো না। তাহলে আমার কি দরকার? আমার হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, যারা কিনা আমার স্থানীয় পর্যায়ে আমাকে সেবা দিবে, সেরকম একটা প্রশাসন দরকার। যার জন্যই মূলত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় শাসন ব্যবস্থা জারি রাখা হয়েছে। এটা অতীতেও ছিল এবং যুগ যুগ ধরে চলতেছে, ব্রিটিশ পিরিয়ড থেকে পাকিস্তান পিরিয়ড এবং হচ্ছে বর্তমান বাংলাদেশ। এখানে স্থানীয় সরকার কেন গুরুত্বপূর্ণ দেখো, কেন্দ্রীয় সরকারের যে নীতি পরিকল্পনা এবং সিদ্ধান্ত সেটা স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করা, নির্বাচনী ওয়াদা ও রাষ্ট্রীয় আদর্শ বাস্তবায়নে মাধ্যম। অর্থাৎ রাষ্ট্র যে আদর্শে চলছে, রাষ্ট্রের একটা আদর্শ থাকে, যে যেমন ধরো বাংলাদেশের একটা পররাষ্ট্র নীতি আছে, সেই পররাষ্ট্র নীতি অনুযায়ী বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ টু অল,
মেলিত্র নান, এই যে সম্পর্কটা, এই যে কথাটা, এটা যদি আমি স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাকে অবশ্যই স্থানীয় শাসনের মধ্য দিয়ে যেতে হবে, স্থানীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। আর একটা হচ্ছে সরকার ও জনগণের মাধ্যমে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করা। দেখো, এমনি সরকার থাকে হচ্ছে কেন্দ্রে, তো সরকার এবং জনগণ, সরকার এবং কি এই যে জনগণ, এই যে জনগণের দাবি দেওয়া ওই স্থানীয় সরকার কার কাছে পৌঁছাবে? স্থানীয় সরকার যারা আছে অর্থাৎ জনগণের দাবি দেওয়া এবং স্থানীয় সরকার, ধরো সরকার এবং হচ্ছে জনগণের মধ্যে একটা নদী, যদি সরকার এবং জনগণের মধ্যে একটা নদী থাকে, নদী থাকা মানে বুঝছো তো, এই পার আর ওপার, এই দুই পারের মধ্যবর্তী হয়ে একটা ব্রিজ হচ্ছে এই স্থানীয় সরকার। অর্থাৎ যদি জনগণ আর সরকারের মধ্যে যোগাযোগ রক্ষা করার প্রয়োজন হয় তাহলে সেতু হিসেবে কাজ করবে কারা? স্থানীয় সরকার। তাহলে সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের সেতু বন্ধন। প্রত্যন্ত এলাকার তথ্য দ্রুত কেন্দ্রে পৌঁছানো। ধরো তুমি যেই এলাকায় থাকো, ধরো তুমি একটা প্রত্যন্ত উপজেলায় থাকো, সেই প্রত্যন্ত উপজেলার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কোথায় পৌঁছাতে হবে? কেন্দ্রে পৌঁছাতে হবে। তাহলে প্রত্যন্ত গ্রামের, প্রত্যন্ত এলাকার যে তথ্য, সেই ইনফরমেশন কেন্দ্রে দ্রুত পৌঁছানোর জন্য অন্যতম মাধ্যম হচ্ছে স্থানীয় শাসন। তুমি বলতে পারো কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করলে তো হয়। এখানে অথেন্টিসিটি, যেটাকে আমরা বলি নির্ভরযোগ্যতা এবং হচ্ছে জেনুইন খবরটা পাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বায়াসনেস কাজ করে। এরা যেহেতু সরকারে এই যে যারা উপজেলা পর্যায়ে থাকে, যেমন ইউএনও থাকে, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি থাকে, তো তারা তো নির্লিপ্তভাবে কাজ করে, এরা তো কোনো বিনিময়ের জন্য কাজ করছে না, এরা মূলত সরকারের হয়ে জনগণের সেবা দেওয়ার জন্য কাজ করছে। যার কারণে আমরা মনে করি যে তারা অথেন্টিক যে কথা সেটা কেন্দ্রের কাছে বোঝাবে। নেতা হইলে বলবে যে এটা বিরোধী দলের ষড়যন্ত্র, অমুক গ্রুপের একটা সমস্যা, এইভাবেই হচ্ছে তারা কেন্দ্রের কাছে ভুল মেসেজ পাঠাতে পারে। কিন্তু এই স্থানীয় সরকার হলে সেটা দ্রুত সময়ের মধ্যে প্রত্যন্ত এলাকা থেকে তথ্য সংগ্রহ করে কেন্দ্রে পৌঁছাবে। প্রশাসনিক দক্ষতা ও শাসন কার্যকারিতা বৃদ্ধি পাবে। যেহেতু আমরা সরকার এবং জনগণের মধ্যে একটা ঐতিহাসিকভাবেই গ্যাপ রয়েছে, তো আমরা যদি প্রশাসনিক দক্ষতা বাড়াতে চাই, শাসন কার্যকারিতা বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই স্থানীয় শাসন দরকার হবে। অর্থাৎ প্রশাসনিক দক্ষতা এবং শাসনের কার্যকারিতা বৃদ্ধি এটা অত্যন্ত জরুরি। যদি আমি স্থানীয় পর্যায়ে যদি আমি কোনো প্রতিনিধি না পাঠাই সরকারের, তাহলে সরকারের কাজগুলো তো যথাযথভাবে হবে না। এই জন্য প্রশাসনিক কাজগুলো দ্রুত সময়ে করা, আর বাংলাদেশের স্থানীয় শাসন বাস্তবায়নে ভূমিকা, অর্থাৎ বাংলাদেশের যে স্থানীয় পর্যায়ে যে শাসন, সেই শাসন পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে এই স্থানীয় সরকারটা অনেক অনেক বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ। তাহলে স্থানীয় সরকার কেন গুরুত্বপূর্ণ বা স্থানীয় শাসন কেন গুরুত্বপূর্ণ সেটা বলা আছে এখানে। আমরা একবার চোখ বুলাইনি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়ন সহায়ক এবং নির্বাচনী ওয়াদা ও রাষ্ট্রীয় আদর্শ বাস্তবায়নের মাধ্যম, সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন, প্রত্যন্ত এলাকার তথ্য দ্রুত কেন্দ্রে পৌঁছানো, প্রশাসনিক দক্ষতা ও শাসন কার্যকারিতা বৃদ্ধি, বাংলাদেশের স্থানীয় শাসনের বাস্তব ভূমিকা। ওকে, তাহলে হচ্ছে আমরা স্থানীয় শাসনের গুরুত্ব সম্পর্কে জানলাম। এবার আমরা স্থানীয় স্বায়ত্ত শাসন সম্পর্কে আমরা জানবো। এতক্ষণ ধরে আমরা স্থানীয় সরকার বা স্থানীয় শাসন সম্পর্কে জেনেছি। স্থানীয় স্বায়ত্ত শাসন, এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, তোমরা সেই সূক্ষ্ম পার্থক্য ধরতে পারলে স্থানীয় শাসন আর স্থানীয় স্বায়ত্ত শাসন। এখানে স্বায়ত্ত শাসন মানে কি? স্বায়ত্ত শাসন মানে হচ্ছে স্বশাসন। যখন কোনো একটা এলাকার মানুষেরা নিজেদের মতো করে শাসিত হতে পারবে, যখন কোনো একটা এলাকার মানুষেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে, তখন সেটাকে বলা হবে স্বায়ত্ত শাসন। আমরা স্থানীয় শাসন বলতে যেটা বুঝি, কেন্দ্র পাঠাচ্ছে, সেই অনুযায়ী ওই মানে অঞ্চলগুলোতে থাকা যারা হচ্ছে প্রতিনিধি, তারা হচ্ছে সেটা বাস্তবায়ন করতেছে। কিন্তু স্থানীয় স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে কেন্দ্রের কিছু নিয়ম নীতি থাকবে, বাট স্থানীয় পর্যায়ে সিদ্ধান্তগুলো স্থানীয়ভাবেই নেওয়া হবে। আমরা যদি একটু সংজ্ঞাটা পড়ি, অর্থ ও সংজ্ঞার মধ্যে, স্থানীয় স্বায়ত্ত শাসনের অর্থ, স্থানীয় শাসন, স্বায়ত্ত শাসন বলতে বোঝায় স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। আমরা স্থানীয় সরকারের ক্ষেত্রে কি পড়ছি? স্থানীয় সরকারের ক্ষেত্রে পড়ছি যে কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ প্রজাতন্ত্রে যারা নিযুক্ত, সেই কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমেই মূলত হচ্ছে এই ওই শাসন ব্যবস্থা পরিচালিত হতো। কিন্তু স্থানীয় স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা। এখানে স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা এই স্থানীয় এলাকার প্রশাসনিক উন্নয়নমূলক কার্যাবলী পরিচালনা করে থাকে। তাহলে এই যে দেখো, স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধি যারা,
তারা মূলত জনগণের সাথে মিলেমিশে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে, সরকারের কাজকে সহযোগিতা করে, ঠিক কিন্তু স্থানীয় পর্যায়ে শাসন পরিচালনা করে। এটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন এবং স্থানীয় এলাকার প্রশাসনিক উন্নয়নমূলক কাজ করে থাকে। অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি প্লাস আইনসঙ্গত ক্ষমতা স্থানীয় স্বায়ত্তশাসন। এটা হচ্ছে ইকুয়েশন, এটা ইকুয়েশন। যদি বলে যে স্থানীয় স্বায়ত্তশাসনের ইকুয়েশন কি, তাহলে সেটা হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। এটা তো আমরা জানলাম। আইনসঙ্গত ক্ষমতা, এটা এমন এমন না রাষ্ট্রের মধ্যে আইন আছে স্থানীয় স্বায়ত্তশাসনের বিষয়ে। রাষ্ট্রের সাংবিধানিক আইন অনুযায়ী স্থানীয় পর্যায়ে স্বায়ত্তশাসনের জন্য স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করা হয়েছে, এবং সেই হিসেবে যে ব্যক্তি চেয়ারম্যান হিসেবে থাকবে, স্থানীয় পর্যায়ে একজন প্রতিনিধি হিসেবে থাকবে, সে কিন্তু বৈধ। এটাই হচ্ছে আইনসঙ্গত ক্ষমতা। তাহলে আমরা এরপরে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে কি, যে স্থানীয় স্বায়ত্তশাসনের বিষয়ে বিভিন্ন তাত্ত্বিকরা যে কথা বলেছে, আমরা এই অংশটা না পড়ে সরাসরি আমাদের সংবিধানে যেটা আছে আইনসঙ্গত উপায়ে, তার মানে হচ্ছে আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলা হয়েছে, সংবিধান এটা বলছে। আবার লোকাল গভর্নেন্স তোমার কোয়ার্টারলি যে রিপোর্ট, সেইখানে বলছে কি, যে স্থানীয় স্বায়ত্তশাসন হলো স্থানীয় পর্যায়ে সেই সরকার যা আইনসঙ্গতভাবে প্রতিষ্ঠিত প্রতিনিধিত্বমূলক কাউন্সিলের মাধ্যমে নির্দিষ্ট এলাকার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এখানে আইনসঙ্গতভাবে বলছে, অবৈধভাবে না। বিষয়টা বুঝো কেন আইনসঙ্গত কথাটা বারবার বলছে। আইনের কথা বারবার এটা বলার পেছনে কারণ হচ্ছে, যদি তুমি কোনো একটা এলাকাকে জিম্মি মানে বুঝছো তো, ধরো কোনো একটা এলাকা ঘিরে ফেলছো, হ্যাঁ, ঘিরে যদি তুমি নিজের মতো বলো যে আমি এই এলাকার অধিপতি, আমি এই এলাকার মালিক, আমি এই এলাকার শাসক, আমি যেভাবে চাইবো সেভাবেই হবে, তাহলে কিন্তু এটা স্থানীয় শাসন না, এটা স্থানীয় স্বায়ত্তশাসন না, বরং এটা হচ্ছে দস্যুতা। আইন দ্বারা নির্ধারিত নীতি অনুযায়ী হতে হবে। একটা নির্বাচন হবে, সেখানে তুমি নির্বাচন করবে এবং সেই নির্বাচনে তুমি জয়লাভ করবে, জয়লাভ করার পরেই তুমি হচ্ছে একজন প্রতিনিধি হিসেবে যে ওই এলাকাটা তুমি কি করবে, পরিচালনা করবে বা শাসন করবে। এটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। তার মানে হচ্ছে এখানে স্পষ্টভাবে বলছে যে যে তোমার নিয়মতান্ত্রিক বা আইনসঙ্গতভাবে প্রতিষ্ঠিত প্রতিনিধিত্বমূলক শাসন। সুতরাং আমরা এটা বলতে পারি, স্থানীয় শাসন বলতে এমন একটি শাসন ব্যবস্থা যা প্রয়োজনীয় স্থানীয় প্রয়োজন পূরণের জন্য গঠিত, আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত, জনগণের দ্বারা নির্বাচিত। খুব সিম্পল কথা, যে আইন দ্বারা নির্ধারিত, জনগণ দ্বারা নিযুক্ত, এবং হচ্ছে স্থানীয় সমস্যা পূরণে বা স্থানীয় প্রয়োজন পূরণে মূলত এটা গঠিত হয়, এবং সীমিত পরিসরে স্বতন্ত্রভাবে পরিচালিত হয়। সীমিত পরিসরে কেন বলছে, কারণ এটা বৃহৎ পরিসর নয়। এই স্থানীয় সরকার মানে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার মানে হচ্ছে কি ইচ্ছামতো কিছু মানে ইচ্ছামতো করতে পারবে না, এখানে সীমিত তাকে সুযোগ দেওয়া হয়েছে। সেই সীমিত সুযোগ চর্চার মাধ্যমে, যেমন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, এইগুলো পার্বত্য জেলা পরিষদগুলো হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। আমরা স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, এবং স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এই দুইটার মধ্যে তুলনা আমরা দেখব কম্পারেটিভলি। প্রথমে আমরা স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য আমরা এখন জানবো। আইনসঙ্গত ও সুষ্ঠু ব্যবস্থা, এখানে আইন দ্বারা নির্ধারিত কিছু ব্যবস্থার মাধ্যমে এই সরকারটা গড়ে ওঠে। আর একটা হচ্ছে স্থানীয় বা অঞ্চল ভিত্তিক সংগঠন, এখানে স্থানীয় বা অঞ্চল ভিত্তিক কোন একটা নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে এটা গড়ে উঠবে। আর এটা বলছে কি, যে যেখানে স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণে এর মূল লক্ষ্য হিসেবে কাজ করবে, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। এখানে অনির্বাচিত, আমি বললাম না, এই তুমি কোন একটা এলাকাকে মানে তোমার যারা লাঠিয়াল বাহিনী আছে, তোমার যারা সাঙ্গপাঙ্গ আছে, তোমার যারা অস্ত্রধারী আছে, তাদেরকে নিয়ে যদি কোনো একটা এলাকাকে তুমি জিম্মি করো, সেটাকে কোনোভাবেই স্থানীয় স্বায়ত্তশাসন বলবে না, বরং এটাকে বলবে যে জিম্মি করে রাখা হয়েছে। তো এই জন্য স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি দ্বারা হতে হবে ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্ব। এখানে স্থানীয় স্বায়ত্তশাসনের পর্যায়ে এখানে প্রশাসনিক ক্ষমতা থাকবে যে তোমার স্থানীয় স্বায়ত্তশাসিত নির্বাচিত প্রতিনিধির হাতে, এখানে ক্ষমতাটা তার হাতেই থাকবে, এবং সেই হচ্ছে তার আইন অনুযায়ী সে এই ক্ষমতার চর্চা
চর্চা করবে, যেমন ধরো উন্নয়নমূলক সিদ্ধান্ত নিবে, আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সে আসলে ক্ষমতা ভোগ করবে বা ক্ষমতা লাভ করবে। তার মানে হচ্ছে স্থানীয় স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে আমরা বিশেষ করে যেটা দেখি সেটা হচ্ছে আইনসঙ্গতভাবে সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা পাবে, স্থানীয় অঞ্চল ভিত্তিক গড়ে উঠবে। এটা পুরো বাংলাদেশকে স্থানীয় স্বায়ত্ত শাসন বানিয়ে ফেললে হবে না, বরং অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা, ধরো এটা একটা ইউনিয়ন, এটা একটা ইউনিয়ন, এটা একটা পৌরসভা, এটা একটা যে তোমার কি যে পৌরসভার পাশাপাশি ওই যে পার্বত্য জেলা পরিষদ এরকম আছে, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে, ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্ব তারা চর্চা করবে। তো আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য জানলাম, এবং এর বাইরেও আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ধরো সরকারি নিয়ন্ত্রণ থেকে আপেক্ষিকভাবে স্বাধীন। এখানে আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে স্থান, কাল, পাত্র বা সময় বেঁধে, এটা ভিন্ন, এটা বোঝায়। অর্থাৎ স্থান, কাল, পাত্র বা সময় বেঁধে, অর্থাৎ এটা প্রয়োজন অনুযায়ী সরকার এই শাসন ব্যবস্থায় কখনো স্বাধীনতা দেয়, কখনো নিয়ন্ত্রণ করে। এইটাই হচ্ছে আপেক্ষিক স্বাধীন, অর্থাৎ সে একদম পরিপূর্ণ স্বাধীন নয়, বরং কিছু কন্ডিশনাল সেই স্বাধীনতা ভোগ করবে, কন্ডিশনাল স্বাধীনতা ভোগ করবে। এটাই হচ্ছে মূলত আপেক্ষিক ভাবে তারা হচ্ছে তোমার স্বাধীন, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণ থেকে আপেক্ষিকভাবে স্বাধীন, সবসময় মানে তুলনামূলকভাবে স্বাধীন, সর্বক্ষেত্রে স্বাধীন নয়, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। কারণ হচ্ছে তার বাজেট লাগবে, টাকা লাগবে, তখন সে কার উপর নির্ভর করে? কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে। এবং তার নিরাপত্তা লাগবে, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে। নিজস্ব নিরাপত্তা বাহিনী বা আলাদা কোনো এরকম থাকবে না। তবে ইউনিয়নের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে গ্রাম পুলিশ থাকে গ্রামগুলোর প্রতিরক্ষার ক্ষেত্রে বা নিরাপত্তার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল, তবুও তাদের ক্ষমতা মৌলিক নয়, কেন্দ্রীয় সরকার চাইলে তাদের ক্ষমতা বৃদ্ধি বা সংকোচন করতে পারে। এটাই হচ্ছে আপেক্ষিকভাবে স্বাধীন। ওকে, তাহলে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য জানলাম। আমরা আরেকবার একটু চোখ বুলাই নিই বৈশিষ্ট্যগুলো। আইনসঙ্গত ও সুষ্ঠু ব্যবস্থা, স্থানীয় অঞ্চল ভিত্তিক সংগঠন, এবং নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত, ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্ব, এবং এর পাশাপাশি হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ থেকে আপেক্ষিক স্বাধীন, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। এই বিষয়গুলো হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য। তো আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার যে কাঠামোটা আছে। আমরা একটু আগে যেটা জেনেছি সেটা হচ্ছে স্থানীয় স্থানীয় মানে স্থানীয় শাসন বা স্থানীয় সরকার ব্যবস্থা, একটু আগে যেটা পড়ছিলাম একটা কাঠামো পড়ছে না, সেটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, আর এটা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা। তাহলে স্থানীয় যেটা স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে জানছিলাম আমরা, সেখানে আমরা দেখলাম যে যে কেন্দ্রীয়, কেন্দ্রের পরে হচ্ছে বিভাগ, বিভাগ পড়ছি না, বিভাগের পরে হচ্ছে জেলা, জেলার পরে পড়ছিলাম হচ্ছে আমরা উপজেলা। তাহলে দেখো কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা, কিন্তু এখানে দেখো জেলা পরিষদ প্রথমে, স্থানীয় সরকার হচ্ছে জেলা পরিষদ থেকে শুরু, এরপরে এখানে চেয়ারম্যান থাকে, জেলা প্রশাসক থাকে, উপজেলা পরিষদ, এরপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ, এরপরে গ্রাম পরিষদও থাকে। তো জেলা থেকে শুরু এরপরে। তো আমরা স্থানীয় স্বায়ত্তশাসিত যে কাঠামো, সরকার ব্যবস্থার কাঠামো, সেটা সম্পর্কে আমরা এখানে দেখলাম। একটু আমরা এক নজর দেখে নেই, এই যে ছকটা রয়েছে সেটা আমরা এক নজর, হ্যাঁ এক নজর নিজেদের মতো করে দেখে নেই। ওকে, আমরা তাহলে এখানে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, গ্রাম পরিষদ আমরা এগুলো সম্পর্কে জানবো। তার আগে আমরা দুইটার মধ্যে পার্থক্যটা দেখে নিই, যে স্থানীয় সরকার আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা একটু পর্যায়ক্রমিকভাবে দেখব। যেমন স্থানীয় সরকার এর ধারণা হচ্ছে কি, যে স্থানীয় সরকারের ক্ষেত্রে দেশকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রশাসনিক এককে ভাগ করে কেন্দ্রীয় সরকারের পক্ষে শাসন পরিচালনা করা, আর এটা স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরা পরিচালনা করে। আর এখানে প্রকৃতি, এটা হচ্ছে প্রশাসনিক এবং নিয়ন্ত্রণমূলক, এটা সম্পূর্ণভাবে সরকার, কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক এবং অংশগ্রহণমূলক। এখানে প্রতিনিধিত্বমূলক মানে কি, যে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই মূলত এখানে কি করে, যে প্রতিনিধিত্ব করে, এই জন্য এটাকে বলছে প্রতিনিধিত্বমূলক এবং অংশগ্রহণমূলক। এখানে জনগণের অংশগ্রহণ থাকে, এখানে জনগণের অংশগ্রহণ এত বেশি থাকে না। আর এটা হচ্ছে গঠন পদ্ধতি, কেন্দ্রীয় সরকার এদেরকে নিয়োগ দেয়, হ্যাঁ এরা কেন্দ্রীয় সরকারের নিয়োগ প্রাপ্ত, আর এরা নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গঠিত হয়। এটা খুব সিম্পল। আর এটা হচ্ছে কর্মকর্তা নিয়োগ দেয় এই যে কেন্দ্রীয় সরকার। আর এখানে
পিএসসি হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করে। পিএসসি কি, পাবলিক সার্ভিস কমিশন বা কেন্দ্রীয় সংস্থা, যেটা আমরা জানি যে বাংলাদেশের প্রজাতন্ত্রের নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়। স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরাই হচ্ছে মূলত এইখানে যে প্রশাসককে বা নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করে। পরিচালনা সরকারের নির্দেশ, বিধিবিধান এবং এই বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়। আর এইখানে স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরাই এটা পরিচালনা করে। তাহলে এক্ষেত্রে যারা কিনা নিয়োগপ্রাপ্ত, সরকারের বিধিবিধান ও নির্দেশ ও আইন অনুযায়ী যারা নিয়োগপ্রাপ্ত তারা এটা পরিচালনা করে, আর এক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরাই মূলত এটা কি করে, পরিচালনা করে থাকে। তাহলে আমরা অনেকগুলো পার্থক্য আমরা দেখলাম। এর বাইরেও আরো কিছু আছে, যেমন ধরো সংশ্লিষ্ট ব্যক্তি, সরকারি বেতনভুক্ত এরা, অর্থাৎ স্থানীয় সরকারের ক্ষেত্রে সরকারি বেতনভুক্ত কিন্তু জনগণের প্রতিনিধি, যেমন মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি, এরা হচ্ছে মানে কর্মকর্তা কর্মচারী, যাদেরকে আমরা বলি পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ যারা কিনা জনগণের সেবক, এরা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি। অন্যদিকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন্দ্র থেকে আসে। কখনো কখনো এরা নিজেরাই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে, গ্রহণ এবং বাস্তবায়ন করতে পারে। পুরোপুরি স্বাধীন না, আমরা বললাম আপেক্ষিক স্বাধীন। এরপরে আমরা যদি একটু দেখি যে নিয়ন্ত্রণের মাত্রা, কেন্দ্রীয় সরকার এদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, এমনকি যে বেতন ভাতা থেকে শুরু করে পোস্টিং বা আদার্স যে বদলিকরণ, এগুলো সবগুলো নিয়ন্ত্রণ করে এরা, কিন্তু তুলনামূলকভাবে স্বাধীন এবং জনগণের প্রতিনিধিত্ব করে বলেই অনেক ক্ষেত্রে তারা স্বাধীন, কিন্তু কেন্দ্রের নিয়ন্ত্রণের বাইরে নয়, কেন্দ্রের দ্বারাও নিয়ন্ত্রিত, তবে কেন্দ্রের অধীন। দৃষ্টিভঙ্গি জাতীয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত, মানে সামগ্রিক জাতীয় বাস্তবতায়। আর এটা হচ্ছে স্থানীয় চাহিদা অনুযায়ী, স্থানীয় পর্যায়ে জনগণ যেটা চায় চেয়ারম্যান সেই কাজটাই করে, আমরা নিশ্চয়ই এটা জানি। এবং প্রধান লক্ষ্য হচ্ছে সুশাসন বাস্তবায়ন করা এবং সরকারকে সুসংগঠিত করা, সরকারকে কি রাখা, যে স্ট্রং রাখা, আর অন্যদিকে স্বশাসন ও স্বসরকার প্রতিষ্ঠা করা, অর্থাৎ স্থানীয় পর্যায়ে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওইখানে চেয়ারম্যানই হচ্ছে মূল, অর্থাৎ যে সেটা জেলা প্রশাসন, জেলা পরিষদ হোক, উপজেলা পরিষদ হোক বা ইউনিয়ন পরিষদ, সেটা যেটাই হোক না কেন, চেয়ারম্যানকে কেন্দ্র করে এখানে শাসন পরিচালিত হবে। জনগণের অংশগ্রহণ, এখানে প্রত্যক্ষ অংশগ্রহণ নেই, কিন্তু এখানে সরাসরি জনগণের অংশগ্রহণ আছে। চেয়ারম্যান জনগণকে নিয়ে বৈঠক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো গ্রহণ করে বিদায়। এই ধরনের সরকার ব্যবস্থার ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ স্থানীয় শাসনে না থাকলেও স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে কিন্তু জনগণের অংশগ্রহণ থাকে। আর এটা হচ্ছে উদাহরণ হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা, এটা তো সবাই জানো তোমরা অলরেডি, এটা আমি তোমাদেরকে বলছি উদাহরণ। আমরা একটু আবার এটা একটু আমরা রিভিউ করব, আমরা একটু দেখব যে আসলে এটা কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, আমরা একটু দেখো। স্থানীয় পর্যায়ে এটা স্থানীয় শাসন, কিন্তু এটা সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণ এবং এখানে সরকারি কর্তৃত্বের চর্চা হয় এবং একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এরা নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি এবং সরকারের নির্দেশ বাস্তবায়ন করে। কিন্তু এরা স্থানীয় পর্যায়ে জনগণের মাধ্যমে নির্বাচিত, সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত, তারা প্রতিনিধিত্ব করে জনগণের এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত, সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, তবে সেটা কিছু ক্ষেত্রে তারা স্বাধীনতা ভোগ করে এবং স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি। এবং এরা বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী হলেও এরা হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে এবং এরা নীতি নির্ধারণের ক্ষেত্রে কিছুটা স্বাধীন হলেও এরা পুরোপুরিভাবেই অধীনে। স্থানীয় সরকারের ক্ষেত্রে পুরোপুরিভাবে তারা কেন্দ্রের অধীন। ওকে, আমরা অনেক কথা বললাম দুইটার মধ্যে পার্থক্য। এখন কথা হচ্ছে কেন আসলে স্থানীয় স্বায়ত্তশাসনটা এত বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা পয়েন্ট আউট করে বলি, স্থানীয় স্বায়ত্তশাসনটা গুরুত্বপূর্ণ, এটার পেছনে স্থানীয় সমস্যা গণতান্ত্রিকভাবে সমাধান, অর্থাৎ স্থানীয় সমস্যা যেটা, আমার ইউনিয়নের সমস্যা যেটা, আমার উপজেলায় যে সমস্যাটা, এটার জন্য আমি তো চাইলে ছাপাই দিতে পারবো না। সরকার চাইলে আমার জনগণের উপর সে ইচ্ছা মতো যে কোনো সিদ্ধান্ত ছাপিয়ে দিতে পারবে না। সেক্ষেত্রে কি করবে, স্থানীয় জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিবে এবং স্থানীয় সমস্যার সমাধান গণতান্ত্রিকভাবে করার চেষ্টা করবে। এটাই হচ্ছে মূলত স্থানীয় স্বায়ত্তশাসিত ব্যবস্থার প্রথম গুরুত্ব। তার মানে স্থানীয় সমস্যাটা জনগণের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে সেখানকার প্রতিনিধিদেরকে দিয়েই সমাধান করানো, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে গণতন্ত্রের প্রতি আস্থা এবং আগ্রহ সৃষ্টি করা। এই যে জনগণ যে গণতন্ত্রের প্রতি যে আস্থা এবং বিশ্বাস, যে সরকার জনগণের মতামত নিবে, জনগণ, এই যে গণতন্ত্র মানে কি, যেখানে অংশগ্রহণ থাকবে, জনগণের অংশগ্রহণ থাকবে। তো জনগণ যদি মতামত দিতেই না পারে, কেন্দ্র থেকে যে পলিসি দেয় সেটা যদি জনগণ বাস্তবায়ন করতে বাধ্য থাকে, সেটা তো আর গণতন্ত্র না। এই জন্য গণতন্ত্রের প্রতি আস্থা এবং আগ্রহ সৃষ্টি, সময় ও ব্যয়ের সাশ্রয়, যে দুটার ক্ষেত্রে অর্থাৎ সময় এবং ব্যয় দুটাই যাতে কমে আসে। কেন এটা বলা হয়েছে,
কেন? কারণ হচ্ছে স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো যদি কেন্দ্রে যায় তাহলে দেখো কেন্দ্রে অনেক কাজ বেড়ে যাবে, তখন কি হবে, সময় ক্ষেপণ হবে। ধরো সামান্য একটা রাস্তা তৈরি করা দরকার, এটা যদি কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে আসতে হয় তাহলে তো হবে না। এই জন্য হচ্ছে অনেক সময় এই স্থানীয় স্বায়ত্তশাসনের যারা প্রতিনিধি আছে তারা ওই ছোটখাটো কাজগুলো করে ফেলে নিজেদের মতো করে। এই জন্য সময় এবং হচ্ছে কি যে তোমার অপচয়, যে দুটাই যাতে কি হয়, যে ব্যয়ের যাতে সাশ্রয় হয়, এই যে সময়ের অপচয় কম হয়, প্রশাসনিক ব্যয় কমে যায়, স্থানীয় সমস্যার দ্রুত ও সঠিক সমাধান সম্ভব হয়। আর একটা বলছে কি রাজনৈতিক চেতনা ও শিক্ষার বিকাশ। হ্যাঁ, এটা কি, যেমন ধরো স্থানীয় পর্যায়ে জনগণকে যখন নির্বাচনমুখী করা হবে, জনগণের মধ্য থেকেই যখন হচ্ছে প্রতিনিধি নির্বাচিত করা হবে, তখন জনগণ আস্তে আস্তে রাজনীতি সচেতন হবে। তখন তারা বলবে যে আমিও মেম্বার হইতে চাই, আমিও চেয়ারম্যান হইতে চাই। তখন তারা রাজনীতির সাথে জড়িয়ে যাবে এবং রাজনীতি করবে, রাষ্ট্রের জনগণের মানুষের কথা বলবে, মানুষের সেবায় এগিয়ে আসবে। এগুলো আসলে দরকার এবং এই জন্যই মূলত স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব। এটা রাজনৈতিক চেতনা শিক্ষার বিকাশ ঘটায়। আরটা হচ্ছে যে তোমার নেতৃত্বের বিকাশ ঘটায়। স্থানীয় পর্যায়ে যখন নির্বাচন হবে সেখানে যারা মেম্বার, তারপরে হচ্ছে যারা চেয়ারম্যান আছে, তারা যখন হচ্ছে প্রতিনিধিত্ব করবে জনগণের কাছে, যখন হচ্ছে তারা যাবে তখন তাদের ভিতরে কি তৈরি হবে, নেতৃত্বের গুণ তৈরি হবে। এবং অনেকেই চাইবে যে আমিও মেম্বার হই, আমিও চেয়ারম্যান হই। এই যে চিন্তা ভাবনা থেকে তখন তারাও আস্তে আস্তে নেতৃত্বের দিকে আগ্রহী হবে, নেতা হতে চাইবে, বা হচ্ছে তারা এনিহাও তারা সেদিকে মনোযোগী হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে আসে। নেতৃত্বের বিকাশ ঘটবে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কার্যকর করা হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ মানে কি, দেখো স্থানীয় স্বায়ত্তশাসনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রশাসনগুলো সবগুলো নিয়ন্ত্রণে না রেখে আলাদা করে দেওয়া, বিকেন্দ্রীকরণ করে দেওয়া, অর্থাৎ কেন্দ্রের অধীনে না রেখে সবগুলো আলাদা 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 ভাবে ভাগ করে দেওয়া। এটা হচ্ছে মূলত যে তোমার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। তাহলে এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? তার মানে কি, এই যে উপজেলা, তারপরে হচ্ছে জেলা, এরপরে হচ্ছে ইউনিয়ন, সব যদি কেন্দ্রের অধীনে যদি রেখে দেয়, বিকেন্দ্রীকরণ মানে কি, কেন্দ্র থেকে কাজগুলো ভাগ করে দেওয়া, এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। ক্ষমতা ভাগ করে দেওয়া, সব ক্ষমতা যদি কেন্দ্রের অধীনে রেখে দেয় তাহলে তো সেটা কখনো জনকল্যাণকর হবে না। এই জন্যই মূলত যে কেন্দ্র থেকে ক্ষমতাগুলো ভাগ করে স্থানীয় পর্যায়ে যাতে স্থানীয় জনগণ যাতে ক্ষমতার চর্চা করতে পারে, এই জন্য মূলত প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা হয়। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। এবং এর সাথে সাথে যে কেন্দ্রীয় সরকারের কাজের বোঝা কমিয়ে আনা, প্রত্যন্ত অঞ্চলের সমস্যা সম্পর্কে সরকারকে অবহিতকরণের ক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ধরো কোনো একটা এলাকার চেয়ারম্যান, সে যদি তোমার এলাকার সমস্যাগুলোর বিষয়ে এমপি কে বলে, কাকে, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি গিয়ে যদি সংসদে বলে, তাহলে সংসদে তো প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা থাকে, তাই না? তো ওইটা সমস্যার সমাধান হবে। প্রত্যন্ত অঞ্চলগুলো আসলে মানুষেরা যায় না। যেমন ধরো তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় চেয়ারম্যান থাকে, বিদায় তুমি তাকে ভোট দিয়েছো, কিন্তু এমপি তো নাই, সেই এলাকায় তো প্রধানমন্ত্রী নাই, সেই এলাকায় তো মন্ত্রী নাই। তাহলে তোমার এলাকার চেয়ারম্যান তোমার এলাকার সমস্যা নিয়ে এমপির সাথে কথা বলবে, এমপি গিয়ে সংসদে বলবে, সংসদ থেকে সেটা বাস্তবায়িত হয়ে অনেক সময় বড় বড় সমস্যাগুলো সমাধান হয়। সুষ্ঠু জনমত, আমাদের দেশে সবচেয়ে যেটার অভাব সেটা হচ্ছে সুষ্ঠু জনমত গঠনের অভাব। যে সেটা হচ্ছে কি, স্থানীয় পর্যায়ে জনগণ বিভিন্ন মাধ্যমে যে তথ্য পাবে তার চেয়ে বেশি বিশ্বাস করবে কারটা, চেয়ারম্যানেরটা। তো চেয়ারম্যান যদি ভালো একটা তথ্য দেয় সেটা জনগণ শুনবে এবং সেই অনুযায়ী কাজ করবে। ধরো বাংলাদেশের মধ্যে যে কোভিড-19 যে সময় হয়েছে, সেই সময়ে কেন্দ্রীয় সরকার যে তথ্য দিচ্ছে তার চেয়ে বেশি গ্রহণ করতেছে মানুষ কারটা, স্থানীয় পর্যায়ে যে সরকার, সেই স্থানীয় সরকারের স্বায়ত্তশাসিত সরকারের তথ্যগুলো মানুষেরা বেশি গ্রহণ করেছে। যে চেয়ারম্যান যখন পরামর্শ দিচ্ছে যে না এভাবে করা যাবে না, এটা সরকারি নির্দেশ, মানুষেরা যে নিউজগুলো টিভিতে পায়, ফেসবুকে পায়, ইউটিউবে পায়, সেগুলোর চেয়ে বেশি বিশ্বাস করে যেটা মানে অথেন্টিক সোর্স থেকে আসে, সরকারিভাবে নির্দেশনা অনুযায়ী আসে। তো এই ক্ষেত্রে স্থানীয় সরকার না থাকলে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার না থাকলে তথ্যগুলো জনগণের কাছে পৌঁছাবে কে? এই জন্য স্থানীয় সুষ্ঠু জনমত গঠনে সহায়ক। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উপযোগী, বড় গণতান্ত্রিক রাষ্ট্র, জনসংখ্যা অনেক বেশি,
সেবা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো তোমার স্থানীয় সরকারে যিনি ইউএনও তোমাকে চিনে? ইউএনও তো তোমাকে চিনে না। তুমি যখন ইউএনওর কাছে যাবে, যে বলবে আমি এই এলাকার মানুষ, আমাকে একটা সাইন দেন, ইউএনও বলবে আমি তো চিনি না বাবা, তোমাকে তো আমি চিনিই না, যে তোমার বাবাকেও চিনি না, তোমার দাদাকেও চিনি না, আমি এখানে আসছি মাত্র 2 মাস হয়েছে, আমি পোস্টিং হয়েছে। তাহলে ইউএনও তোমাকে সাইন দিবে না। কে দিবে? ওই যে তোমার চেয়ারম্যান, সে মেম্বার দিবে, গ্রাম পুলিশ দিবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এখানে থেকে যায়। এই জন্য স্থানীয় বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে স্থানীয় পর্যায়ে শাসন পরিচালনা করার জন্য স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় এবং উপযোগী। আমরা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার যে ইউনিটগুলো আছে, যেমন ধরো ইউনিয়ন, তারপরে হচ্ছে তোমার উপজেলা, তারপর জেলা, এগুলো সম্পর্কে আমরা এখন পর্যায়ক্রমিকভাবে জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো হচ্ছে ইউনিয়ন পরিষদ নিয়ে। তো আমরা এখন পর্যায়ক্রমিকভাবে স্থানীয় স্বায়ত্তশাসিত যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো সম্পর্কে আমরা এখন জানবো। প্রথমে জানবো হচ্ছে কি ইউনিয়ন পরিষদ নিয়ে। তোমরা সবাই ইউনিয়ন পরিষদ, তোমরা কি জানো যে ইউনিয়ন পরিষদ কোথায় রয়েছে? ইউনিয়ন পরিষদ হচ্ছে মূলত গ্রাম অঞ্চলে যে স্থানীয় পর্যায়ে স্বায়ত্তশাসনের ক্ষেত্রে সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদ, মানে সবচেয়ে ছোট ইউনিট। এখানে আমি বললাম যে ইউনিয়ন পরিষদের উপরে আছে, বাট নিচে আছে হচ্ছে গ্রাম পরিষদ। গ্রাম পরিষদ নিয়ে এত আলোচনা নেই, আমাদের মূল আলোচনা হচ্ছে ইউনিয়ন পরিষদ। প্রথমে দেখো, ইউনিয়ন পরিষদ গঠিত হয় একজন চেয়ারম্যান, 9 জন সাধারণ সদস্য, 9টি ওয়ার্ড থেকে একজন করে মেম্বার হয় আর কি, একজন করে সাধারণ সদস্য, মেম্বার বলা হয় এদেরকে, প্রতিনিধি, এবং 3 জন করে মহিলা মেম্বার, অর্থাৎ মহিলারা 3টা ওয়ার্ড মিলে একজন করে মহিলা মেম্বার হয়, এবং মোট 12 জন সদস্য মনে রাখবা, এবং একজন চেয়ারম্যান নিয়ে। এই তথ্য থেকে পরীক্ষায় অনেক সময় এমসিকিউতে আসে। তোমরা এই তথ্যগুলো এমসিকিউ এর জন্য একটু ভালো করে পড়ে নাও। এখানে একটু আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। একজন চেয়ারম্যান থাকবে, 9 জন সাধারণ সদস্য যাদেরকে আমরা মেম্বার বলি, 9টি ওয়ার্ড থেকে একজন করে, 9 জন মহিলা সদস্য, মহিলাদের জন্য সংরক্ষিত আসন থাকেন, প্রতি 3টি ওয়ার্ডের বিপরীতে একজন মহিলা হন, মোট 12 জন সদস্য, অর্থাৎ মহিলা 3 জন, 9 জন হচ্ছে সাধারণ সদস্য, এবং একজন চেয়ারম্যান নিয়ে সর্বমোট 13 জন সদস্য নিয়ে মূলত ইউনিয়ন পরিষদ গঠিত হয়। তাহলে মোট কতজন? মোট হচ্ছে এই যে 12, 1, 13 জন। তাহলে আমরা 13 জন সদস্য নিয়ে আমরা এটা জানলাম। তাহলে এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন পদ্ধতি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজন করে, 3টি ওয়ার্ড, এটা সবাই জনগণের প্রত্যক্ষ ভোটে, সকলেই জনগণের প্রত্যক্ষ ভোটে। তবে এখানে বলে রাখা ভালো, এই যে 3টি মহিলা মেম্বার যারা আছেন, মহিলা সদস্য যারা আছেন, 3টি ওয়ার্ডের বিপরীতে একজন করে যে মহিলা সদস্য আছেন, সেই মহিলা সদস্যরা কিভাবে নির্বাচিত হয় জানো? যে মহিলা সদস্যরা নির্বাচিত হয় যে জনগণের ভোটে। তাও কিন্তু এই যে 9 ওয়ার্ডে সবাই প্রতিনিধিত্ব করতে পারে, কিন্তু এই 3টা পদে শুধু নারীরাই প্রতিনিধিত্ব করতে পারে, মানে নারীরা নির্বাচন করতে পারে। তার মানে মহিলাদের আসনে শুধু মহিলারাই নির্বাচন করতে পারে, আর 9টি আসনে এবং চেয়ারম্যান পদে নারী পুরুষ উভয়ে কি করতে পারে? প্রতিনিধিত্ব বা নির্বাচন করতে পারে। এবার আমরা ইউনিয়ন পরিষদের যে প্রশাসনিক কাঠামোটা আছে সেটা আমরা দেখি। চেয়ারম্যান সবার উপরে, 12 জন নির্বাচিত সদস্য থাকবে, এবং 9 জন সাধারণ, 3 জন মহিলা, টোটাল 12 জন, এবং চেয়ারম্যান 13 জন। সচিব থাকবে একজন, যিনি কিনা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত। দেখো, তিনি কিন্তু প্রশাসনিক কর্মকর্তা, বলতে গেলে প্রশাসনিক কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কে যদি বলা হয় তাহলে সেটা হবে সচিব। এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে রয়েছে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা 3 জন, এবং 9 জন হচ্ছে সদস্য। এবং অফিস সহকারী থাকবে একজন, পিয়ন, এবং গ্রাম পুলিশ থাকবে, চৌকিদার ও দফাদার থাকবে। এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের কাঠামো। আমরা আশা করি এই ইউনিয়ন পরিষদের কাঠামোটা বুঝতে পারছি। তা পর্যায়ক্রমিকভাবে গ্রাম পুলিশ, চৌকিদার ও দফাদার যাদেরকে বলা হয়, এবং অফিস সহকারী, সচিব, ইউনিয়ন পরিষদ সচিব, এবং 9 জন সদস্য, এবং বাকিদের নিয়ে ইউনিয়ন পরিষদ গড়ে ওঠে। ইউনিয়ন পরিষদটা মূলত যে সকল কাজ পরিচালনা করে, এবং সবার ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তিনি সকল কাজ পরিচালনা করেন, তার অধীনেই হয় সবকিছু, এবং তিনি সবার সভাপতিত্ব করেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল হচ্ছে 5 বছর। কয় বছর? 5 বছর পর পর নির্বাচন হয়। দাপ্তরিক কাজ পরিচালনা করেন একজন বেতনভুক্ত সচিব। দাপ্তরিক মানে হচ্ছে অফিস, দাপ্তরিক মানে এখানে ইংরেজি হচ্ছে অফিস। আমরা এমনি অফিস বললে ভালো বুঝি, বাট দাপ্তরিক বললে অনেক সময় অনেক স্টুডেন্ট বুঝে না।
দাপ্তরিক কাজ পরিচালনা করে, মানে অফিসের কাজ পরিচালনা করে। ইউনিয়ন পরিষদের যে ইউনিয়ন পরিষদের যে অফিসটা রয়েছে, ধরো এটা তোমার এলাকায় ইউনিয়ন পরিষদের এটা একটা অফিস, এই অফিসের যে অফিস পরিচালনার জন্য যে ব্যক্তি কাজ করেন তাকে বলা হয় ইউনিয়ন পরিষদ সচিব। তিনি বেতনভুক্ত এবং সরকারিভাবে সে নিয়োগপ্রাপ্ত। ওকে, ইউনিয়ন পরিষদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে গ্রাম ও পল্লীর শ্রীবৃদ্ধি, মানে সৌন্দর্য বৃদ্ধি, গ্রামীণ জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণ যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে ইউনিয়ন পরিষদে গিয়ে, স্থানীয় পর্যায়ে স্বশাসন প্রতিষ্ঠা, মানে স্থানীয় পর্যায়ে স্থানীয় লোকদেরকে দিয়ে শাসন পরিচালনা করা, স্থানীয় জনগণের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ। স্থানীয় জনগণের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ মানে কিরকম, যে স্থানীয় জনগণ যারা আছে তাদের মধ্যে থেকে মেম্বার, তাদের মধ্য থেকে মহিলা মেম্বার, তাদের মধ্য থেকে চেয়ারম্যান যেহেতু নির্বাচিত করা হয়, সেখানে স্থানীয় জনগণের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ ঘটানো হয়। আর হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড জনগণের অংশগ্রহণ করা হয়, জবাবদিহিমূলক স্থানীয় শাসন প্রতিষ্ঠা করা হয়, এবং একইভাবে গণচেতনা এবং নাগরিক সচেতনতা বিকাশ ঘটানো হয়। স্থানীয় মানে ঘটানোর লক্ষ্যেই মূলত ইউনিয়ন পরিষদটা গঠিত হয়েছে আর কি। এগুলা শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, অর্থাৎ কেন্দ্রের হাতে সব ক্ষমতা না রেখে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কেন্দ্র ক্ষমতাকে সরিয়ে দেওয়া, স্থানীয় নেতৃত্বের মাধ্যমে স্বশাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা, এগুলো সবই ইউনিয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে আমরা ইউনিয়ন পরিষদের অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য জানলাম। তো ইউনিয়ন পরিষদ কেন দরকার সেটার বিষয়ে আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম। তাহলে ইউনিয়ন পরিষদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এগুলা। এর বাইরেও আমরা ইউনিয়ন পরিষদের যারা মেম্বার বা চেয়ারম্যান হয় তাদের যোগ্য থাকে, তাদের যোগ্যতা হচ্ছে বাংলাদেশের নাগরিক, সংসদ সদস্য পদের জন্য ন্যূনতম 18 বছর, চেয়ারম্যানের জন্য 25 বছর হইতে হবে। চেয়ারম্যান প্রার্থীকে ইউনিয়নের যে কোনো ওয়ার্ডে এবং সকল প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার হতে হবে। ধরো তুমি কোনো একটা ওয়ার্ডে, ধরো তুমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যদি হও, তাহলে তুমি 9 নম্বর ওয়ার্ডে ইলেকশন করতে পারবে না, তোমাকে 8 নম্বর ওয়ার্ডে ইলেকশন করতে হবে। অযোগ্যতা হতে আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বা পাগল বা দেউলিয়া, ফৌজদারি মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত হয়ে 5 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত, সরকারের লাভজনক পদে অর্থাৎ সরকারি চাকরিতে যদি তুমি নিযুক্ত থাকো, আর এটা হচ্ছে আইন অনুযায়ী যদি অযোগ্য ঘোষিত হও, যদি আইন অনুযায়ী তুমি অযোগ্য হও তাহলে সেক্ষেত্রে তুমি এই যে অযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে স্থানীয় পর্যায়ে আমরা যে যে ইউনিয়ন পরিষদের যারা মেম্বার, এদের যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে আমরা এখানে আলাপ করলাম। এর বাইরে আমরা এদেরকে অপসারণ করা হবে কিভাবে, যদি মেম্বার বা চেয়ারম্যান তারা যদি খারাপ কাজ করে তাদেরকে অপসারণ করার সুযোগ আছে কিনা, যদি ক্ষমতার অপব্যবহার করে অপসারণ করা যাবে মেয়াদ শেষ হওয়ার আগে। এবং অসদাচরণ তহবিল আত্মসাৎ, অর্থাৎ ধরো ইউনিয়ন পরিষদের টাকা মেরে দিছে, হ্যাঁ, চাল মেরে দিছে, গম মেরে দিছে, ধান মেরে দিছে, আছে না, ওইরকম যদি হয় আত্মসাৎ এর অভিযোগে তাদেরকে ইউনিয়ন পরিষদের সদস্য পদ বা চেয়ারম্যান পদ থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়া যাবে। মানসিক বা শারীরিকভাবে যদি অক্ষম হয়ে পড়ে, অর্থাৎ সে পাগল হয়ে গেছে বা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, রাষ্ট্রবিরোধী কাজ ও দুর্নীতিতে যদি দণ্ডপ্রাপ্ত হয়, আইনগত কারণ ছাড়া যদি পরপর 3টি সভায় যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ যদি আইন মানে কোনো কারণ নাই, আইনের মধ্যে উল্লেখ আছে এরকম কোনো কারণ নাই, ধরো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লো, হ্যাঁ, দীর্ঘমেয়াদী না, এটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী হলে তো তারপর চলে যাবে স্বাভাবিকভাবে, সেই সেবা দিতে পারবে না। ইউনিয়ন পরিষদের মোট সদস্যের 2/3 যারা, তারা যদি মনে করে যে তাকে সরানো দরকার, তখন তাকে অপসারণ করা হবে। ইচ্ছা করলে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে চেয়ারম্যান অথবা মেম্বার যে কেউ। তার মানে হচ্ছে সরাইতে চাইলে 2/3 ভোট লাগবে। ধরো কোনো চেয়ারম্যানকে সরাইতে চাইলে তো মেম্বার 2/3 ভোট দিতে হবে, কোনো মেম্বারকে সরাইতে চাইলে মানে সদস্যকে সরাতে চাইলে সেই ক্ষেত্রেও কিন্তু 2/3 ভোট লাগবে। এগুলো গ্রাম পর্যায়ের। এই জন্য যারা শহরের রয়েছে, তোমরা হয়তো অনেকে ইউনিয়ন পরিষদের ব্যাপারটা নাও বুঝতে পারো, কিন্তু গ্রামে যারা আছে তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে ব্যাপারটা। ইউনিয়ন পরিষদের কাজ কি? কিছু ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করে, কখনো তারা রাজস্ব সংক্রান্ত কাজ করে। যেহেতু তোমাদেরকে এখানে ইউনিয়ন পরিষদের কাজগুলো সম্পর্কে বলা হচ্ছে, ইউনিয়ন পরিষদে তোমরা গ্রাম পর্যায়ে কি করে তোমরা নিশ্চয়ই জানো, রাস্তাঘাট, কালভার্ট, এগুলো তোমরা রিডিং পরে নিতে পারো। জাস্ট এখানে মূল কাজগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন, এর পাশাপাশি হচ্ছে তোমার স্বাস্থ্য সেবা, টিকা, এরপরে রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ, এগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কি। আর বাকিগুলো যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, এগুলো ব্যাপারটা ওইরকম না।
সবগুলোই গুরুত্বপূর্ণ কম বেশি, তবে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, আমরা এগুলো একটু মনে রাখবো। তো রাজস্ব সংক্রান্ত কাজ, যেমন ধরো স্থানীয় পর্যায়ে কর ধার্য করা এবং সেগুলো আদায় করা, সরকারকে রাজস্ব সংগ্রহে সহায়তা করা, বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে মানে রাজস্ব সংগ্রহ করা, কৃষি সংক্রান্ত কাজ যেমন উন্নত বীজ, সার, কীটনাশক এগুলো সরবরাহ, কৃষি উন্নয়ন ও অধিক খাদ্য ফলাও অভিযান করা, বিচার সংক্রান্ত যেমন ধরো ইউনিয়ন পর্যায়ে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে শাসন পরিচালনার ক্ষেত্রে একটা গ্রাম আদালত রয়েছে, যেখানে ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান মূলত ওই গ্রাম আদালতের একজন বিচারক হিসেবে তিনি ওই গ্রাম আদালত পরিচালনা করেন এবং বিচার কাজ পরিচালনা করেন। আমরা যদি একটু দেখি যে সালিসি আদালত হিসেবেও কাজ করে গ্রামীণ বিরোধ মীমাংসা ও শান্তি প্রতিষ্ঠা, অর্থাৎ বিচার সংক্রান্ত কাজও ইউনিয়ন পরিষদে হয় এবং সেখানে কি থাকে, গ্রাম আদালত থাকে। আর একটা হচ্ছে শান্তি রক্ষার জন্য, মানে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, চৌকিদার ও দফাদার নিয়োগ দেওয়া হয়, গ্রামীণ পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী পরিচালনা করেন তারা। এবং স্বেচ্ছাসেবকমূলক কাজ, দুস্থ, অনাথ ও বিপদগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়, সরকারের সঙ্গে জনসংযোগ ঘটাতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অনেক বেশি। তো ইউনিয়ন পরিষদে জনগণ কিভাবে অংশগ্রহণ করে দেখো, ইউনিয়ন পরিষদে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে, সাথে বিভিন্ন সময়ে ওয়ার্ড সভা, সেখানেও স্থানীয় মানে সরকার আইন অনুযায়ী 2009 সালের আইন অনুযায়ী সেখানে বছরে কমপক্ষে 2টি ওয়ার্ড সভা হবে, একটি বার্ষিক সভা হবে এবং সেখানেও জনগণ থাকবে। মানে এইটার মানে হচ্ছে কি যে ইউনিয়ন পরিষদে জনগণ অংশগ্রহণ করে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, এই কাজগুলোতে জনগণ অংশগ্রহণ করে। কখনো তোমার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গিয়ে জনগণ মতামত দেয়, কখনো প্রকল্প নির্ধারণ অগ্রাধিকার নিরূপণের ক্ষেত্রে জনগণ মতামত দেয়, বলে যে আগে এই ব্রিজটা করেন, এটা খুবই জরুরি, আমাদের 1000-2000 মানুষ এই জায়গায় আমরা কি পাচ্ছি না যে যথাযথভাবে যোগাযোগ করতে পারতেছি না অমুক এলাকার সাথে, তখন অগ্রাধিকার প্রকল্পগুলো আগে কাজ শুরু করে। ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উপকারভোগী নির্বাচন, অর্থাৎ ধরো কোন একটা ওয়ার্ডের মধ্যে সবাইকে তো আর ভাতা দিতে পারবে না, 10 জনকে বাধা দিবে, তখন মানুষেরা মতামতের ভিত্তিতে 10 জনকে নির্ধারণ করবে, বলবে যে এই 10 জন খুবই অসহায় দুস্থ। হ্যাঁ, তো এই জন্য। আর একটা হচ্ছে কি, বাংলাদেশে যেটা হয় আর কি, যে ভাতা ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে গিয়ে যে পায় সেই আগে নিয়ে ফেলে, ওই মেম্বারদের আত্মীয় স্বজন, চেয়ারম্যানদের আত্মীয় স্বজন, এরা আগে ভাগে কি জোর দখল করে। এগুলো কোনোভাবেই ঠিক না, এগুলো কোনো ঠিক বিষয় না। আসলেই যারা মানে পাওয়ার উপকারভোগী, যারা আসলেই পাওয়ার যোগ্য, তাদেরকে যথাযথভাবে প্রোভাইড করা, এটা হচ্ছে চেয়ারম্যানের দায়িত্ব। এরপরে বাল্য বিবাহ, যৌতুক, মাদক বিরোধী সামাজিক আন্দোলন, শিক্ষা, পরিবেশ, বৃক্ষরোপণ, জনসম্পৃক্ততা, স্থায়ী কমিটিতে জনগণ অংশগ্রহণ, বাজেট প্রণয়নের জনগণের মতামত, আর্থিক তথ্য প্রকাশ ও স্বচ্ছতা, ক্রয় কমিটিতে জনগণ ও গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা, এগুলো সবই হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যাবলীর মধ্যে, মানে জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে পড়ে। অর্থাৎ জনগণ এই ক্ষেত্রে গিয়ে ইউনিয়নের এই কাজগুলোর ক্ষেত্রে জনগণ অংশগ্রহণ করে থাকে বা জনগণের অংশগ্রহণ করা উচিত। তাহলে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে গিয়ে জনগণ অংশগ্রহণ এই কাজগুলোর ক্ষেত্রে করতে পারে। ঠিক আছে, আরো অনেক বিষয় আছে, বাট এখানে সবগুলো আনা সম্ভব না বিধায় আমরা কিছু ক্ষেত্রে স্কিপ করেছি। তো ইউনিয়ন পরিষদের অংশগ্রহণের পর্যন্ত এটাই হচ্ছে ইউনিয়ন পরিষদের আলাপ। আমাদের এরপরে আসে, আমি তোমাদের একটু আগেই বলছি, ইউনিয়ন পরিষদ হচ্ছে বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে সর্বনিম্ন স্তরের যে প্রশাসনিক, মানে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা। এবং এরপরে হচ্ছে শহর পর্যায়ে যেটা সেটা হচ্ছে কি, যে পৌরসভা। পৌরসভার আলাপে যায়, শহরে আমরা যেটা দেখি, ইউনিয়ন হচ্ছে গ্রামে, আর শহর হচ্ছে একদম সর্বনিম্ন স্তর হচ্ছে পৌরসভা। পৌরসভা হলো শহরাঞ্চলের জনগণের স্থানীয় সমস্যা সমাধান, উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য গঠিত একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা। তাহলে আমরা পৌরসভার বিষয়ে যাই। শহর এলাকায় আর কি পৌরসভার গঠনে হচ্ছে একজন মেয়র থাকবে। তো বলে রাখি যে পৌরসভাটা আগে ছিল ঢালাভাবে সব শহরে ছিল, বাট রাইট নাও বাংলাদেশের সিটি কর্পোরেশন তৈরি হয়েছে। সিটি কর্পোরেশন বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশন ব্যবস্থা তৈরি হয়েছে, এবং সিটি কর্পোরেশন তৈরি হওয়ার কারণে বড় বড় বিভাগীয় শহর এবং বড় শহরগুলোতে সিটি কর্পোরেশন রয়েছে, এখন পৌরসভা ওই বড় শহরগুলোতে নাই। যেমন চট্টগ্রামের মতো বড় শহর, সিলেটের মতো বড় শহর, হ্যাঁ, রাজশাহীর মতো বড় শহরগুলো যেগুলো রয়েছে সেখানে, ঢাকার মতো বড় শহর, সেখানে হচ্ছে পৌরসভা নাই, এখন সরাসরি সিটি কর্পোরেশন হয়ে গেছে। আমরা একটু পৌরসভার বিষয়ে যাই। পৌরসভা হচ্ছে এখন ছোট ছোট যে শহরগুলো রয়েছে। তো পৌরসভা গঠিত হয় একজন মেয়র, প্রতি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর থাকবে, প্রতি 3টি ওয়ার্ড মিলে একজন মহিলা। তো সাধারণত একটি পূর্ণাঙ্গ পৌরসভায় ন্যূনতম 18টি ওয়ার্ড থাকে, মনে রাখবা। ন্যূনতম কয়টা ওয়ার্ড থাকে, মানে একটা পূর্ণাঙ্গ পৌরসভায় 18টা ওয়ার্ড থাকে। সেই অনুযায়ী মোট সদস্য সংখ্যা হয় যে একজন
মেয়র, সাধারণ কাউন্সিলর 18 জন, মহিলা কাউন্সিলর হচ্ছে 6 জন, মোট হচ্ছে 25 জন। মনে রাখবে। এই যে আমরা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে পড়ছি হচ্ছে মোট 13 জন, আর এখানে হচ্ছে তার দ্বিগুণের চেয়ে একজন কম, সেটা হচ্ছে 25 জন। পৌরসভায় দ্বিগুণের চেয়ে একজন কম, মনে থাকবে 25 জন। এবং মেয়র ও কাউন্সিলরগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, জনগণ সরাসরি ভোট দিয়ে তাদেরকে। মেয়র ও কাউন্সিলরদের কার্যকাল হচ্ছে 5 বছর। আমরা মেয়র বলতেছি চেয়ারম্যানের পরিবর্তে, আমরা ইউনিয়নে যাকে চেয়ারম্যান বলি তাকে এখানে মেয়র বলবো। আর পৌরসভার ক্ষেত্রে যাকে মানে ইউনিয়ন পর্যায়ে আমরা যাকে মেম্বার বলি, পৌরসভায় আমরা বলবো কাউন্সিলর। তাহলে সেম। আর মহিলাদের ক্ষেত্রে ওই সেম, ওই যে 3টি ওয়ার্ড মিলে একজন করে মহিলা থাকেন, এবং 3টি ওয়ার্ডে একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর থাকেন। বিদায় এখানে সংখ্যাটা হচ্ছে একটু তুলনামূলকভাবে বেশি। এরপরে আমরা পৌরসভায় যারা সদস্য তারা কিভাবে কোন কারণে তাদেরকে পদচ্যুত করা যেতে পারে, যেমন স্বেচ্ছায় পদত্যাগ করলে, ক্ষমতার অপব্যবহার করলে, মানসিক শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে, অসদাচরণ করলে, তহবিল আত্মসাৎ করলে, আইনসঙ্গত কারণ ছাড়া পরপর 3টি বৈঠকে অনুপস্থিত থাকলে, অর্থাৎ আইনসঙ্গত কারণ নাই, এমনি যায় না, সেরকম হলে তাকে ওই পৌরসভা থেকে অপসারণ করতে পারে। এবং সেই ক্ষেত্রেও ওই ইউনিয়ন পরিষদের অনুরূপ, অর্থাৎ 2/3 ভোটে তাকে অপসারণ করা যাবে। পৌরসভার কার্যাবলী, পৌরসভা হচ্ছে শহর অঞ্চলে, আমি আবার বলছি, শহর অঞ্চলে যে তোমার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। এক্ষেত্রে পৌরসভার যে কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলী হচ্ছে সমাজ কল্যাণ, উন্নয়নমূলক কাজ। মনে রাখবে এটা সবার ক্ষেত্রে সত্য, মানে উন্নয়নমূলক কাজ সবগুলো মানে প্রশাসন, স্থানীয় সরকারের ক্ষেত্রে বলো, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ক্ষেত্রে বলো, উন্নয়নমূলক কাজ সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবাই এটা করতে বাধ্য। এবং এখানে পার্ক, খেলার মাঠ, লাইব্রেরি স্থাপন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, এগুলো সবগুলোই আসবে। এর পাশাপাশি হচ্ছে জনস্বাস্থ্য সংক্রান্ত, যেমন ধরো ড্রেনেজ সিস্টেম ঠিক করা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসনদ, শিশু মঙ্গল কেন্দ্র, রক্ষণাবেক্ষণ, এগুলো প্রতিষ্ঠা করা। এবং ধরো মশা নিধন করা, এগুলো জনস্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, উদ্যান, পার্ক, মিলনায়তন, জাদুঘর স্থাপন, এগুলো সবই মূলত যে তোমার স্থানীয় পর্যায়ে পৌরসভার কাজের মধ্যে পড়ে। যেমন পানি সরবরাহ, তোমরা জানো যে বড় বড় শহরগুলোতে পানি সরবরাহের জন্য আলাদা ড্রেনেজ সিস্টেম, পানি নিষ্কাশন, এরপরে হচ্ছে খাদ্য ও পানীয় নিয়ন্ত্রণ, যেমন ধরো ভেজাল পণ্য নিয়ন্ত্রণ, লাইসেন্স দেওয়া, বাজারে স্থাপন করা, সেগুলো নিয়ন্ত্রণ করা, মান নিয়ন্ত্রণ করা, জননিরাপত্তা, নৈশ প্রহরী নিয়োগ এবং বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাইটিং স্থাপন, অর্থাৎ লাইট দেওয়া। পৌরসভা মানে শহরে যে কাজগুলো হয় আর কি, সেগুলো পৌরসভার কাজের মধ্যে পড়ে। তো তোমরা এগুলো মনে রাখবা। কবরস্থান ও শ্মশান নির্মাণ, দুর্ভিক্ষ ও বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা। এই পৌরসভায় গিয়ে জনগণ কিভাবে অংশগ্রহণ করতে পারে? পৌরসভায় গিয়েও জনগণ ইউনিয়ন পরিষদের মতো অংশগ্রহণ করতে পারে। পৌরসভায় গিয়ে জনগণ কি ক্ষেত্রে, দেখো, জনগণ, পৌরসভা মানে জনগণের দুর্গরাই সরকার, সরকার একদম জনগণের কাছে চলে আসছে, এরকম আর কি। পৌরসভার যারা মেয়র আছে তাদের মাধ্যমে সরকার চাইলে, জনগণ চাইলে সরকারের কাছে যে কোনো দাবি দেওয়া পৌঁছাইতে পারে। জনগণের ভোটের মাধ্যমে মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়। পুনর্নির্বাচনের জন্য জনপ্রতিনিধিদের জনগণের সেবায় কাজ করতে হয়। পৌরসভা নিশ্চিত করে গণতান্ত্রিক অধিকার, স্বশাসন, স্থানীয় নেতৃত্ব বিকাশ। এবং 2009 সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী প্রতি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন, সেখানে জনগণ থাকবে, সেখানে জনগণ পৌরসভার কাজে অংশগ্রহণ করবে, জনগণ তাদের মতামত দিবে, মন্তব্য করবে, এই বিষয়গুলো। পৌর পরিষদ ও স্থানীয় কমিটিতে জনগণের অংশগ্রহণের সুযোগ, এই যে পৌর পরিষদ ও স্থানীয় যে কমিটিগুলো থাকবে সেখানে জনগণ থাকবে। তথ্য অধিকার আইন অনুযায়ী পৌরসভা সংক্রান্ত তথ্য পাওয়ার অধিকার, সেখানেও জনগণকে অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ জনগণ চাইলে যে কোনো পৌরসভার যে কোনো আইন, যে কোনো তথ্য জানতে চাইতে পারবে। তাহলে আমাদের মেইনলি এখানে যেটা দরকার, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পৌরসভার কার্যাবলী এবং পৌরসভার গঠন, এই দুটা জিনিস পড়বা। আর ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে সেম, ইউনিয়ন পরিষদের কার্যাবলী, ইউনিয়ন পরিষদের গঠন। তাহলে আমরা গঠনটা এবং প্রশাসনিক কাঠামো আর কি, এটাই হচ্ছে গঠন। আর প্রত্যেকটা ক্ষেত্রে সেম। এবং এরপরে পৌরসভার পরে আমাদের আছে হচ্ছে কোনটা, পৌরসভার পরে আছে হচ্ছে আমাদের উপজেলা ব্যবস্থা। তো উপজেলা ব্যবস্থাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। উপজেলা ব্যবস্থা থেকে অনেক সময় প্রশ্ন আসে, উপজেলা ব্যবস্থা কি? উপজেলা হলো বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তর, এবং এটি একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। মনে রাখবা, উপজেলা ব্যবস্থার ঐতিহাসিক পটভূমি হচ্ছে ব্রিটিশ ও পাকিস্তান আমলে থানা ছিল প্রধান প্রশাসনিক একক, জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হতো থানা কাউন্সিল। তাহলে উপজেলা ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ থেকে পাকিস্তান আমল, এবং এইভাবেই হচ্ছে এটা চলছে যে উপজেলা ব্যবস্থার ক্ষেত্রে উপজেলা হলো বাংলাদেশের প্রশাসনিক
কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তর এবং স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় স্বায়ত্তশাসিত বলছে, কিন্তু মনে রাখবা উপজেলা, এখানে উপজেলা প্রশাসন বলে নাই, উপজেলা ব্যবস্থা। এখানে উপজেলা প্রশাসন হবে না, বরং উপজেলা পরিষদ হবে, ঠিক আছে। তো উপজেলা ব্যবস্থা এটা গঠিত হয়েছে 1972 সালের প্রথমে থানা কাউন্সিলের নাম হয় থানা উন্নয়ন কমিটি, এবং 76 সালে স্থানীয় স্বায়ত্ত। এগুলো মুখস্থ করার দরকার নাই, তোমরা শুধু এটা মনে রাখবা যে এই যে বোল্ড করা আছে না, এই অংশটা লাল হলুদ করা যেটা আছে, এই যে 1982 থেকে 83 প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদ থানার নাম পরিবর্তন করে উপজেলা করে, থানা পরিষদের নাম হয় উপজেলা পরিষদ। তাহলে থানার নাম পরিবর্তন করে উপজেলা করে, ওই থানা পরিষদ যেটা ছিল সেটা উপজেলা পরিষদ হয়। উপজেলা প্রধানের নাম হয় উপজেলার চেয়ারম্যান। তাহলে বর্তমান উপজেলা প্রধানের নাম কি? উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত হয় 5 বছরের জন্য। ইউনো উপজেলা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। মানে ইউনো যিনি, ওই যে উপজেলা প্রশাসনের ইউনো মানে উপজেলা প্রশাসন, যেটা উপজেলা পরিষদ না, উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসনে যিনি ইউএনও আছে তিনি হচ্ছে উপজেলা পরিষদের এই যে পরিষদের সচিব হিসেবে কাজ করেন। উপজেলা প্রশাসন আর পরিষদের মধ্যে পার্থক্য হচ্ছে প্রশাসনটাও ওই যে স্থানীয় সরকারের, আর পরিষদটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের। তাহলে ইউএনও হচ্ছে উপজেলা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করতে। ইউএনও মানে উপজেলা নির্বাহী অফিসার। এই ইউএনও যিনি ছিলেন তিনি আগে এই উপজেলা চেয়ারম্যান সরকারি কর্মকর্তাদের এসিআর লিখতেন। এরপর আমরা যদি দেখি যে উপজেলা ব্যবস্থার ক্ষেত্রে 1992 সালে 26 জানুয়ারি খালেদা জিয়া সরকারের সময় উপজেলা পরিষদ বাতিল করা হয়। 1998-তে এসে আওয়ামী লীগ সেটা আবার পুনর্প্রবর্তন করে, অথবা উপজেলা বিল পাস করে। ও 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার, স্থানীয় সরকার উপজেলা পরিষদ তত্ত্বাদেশ 2008 পাস করে, এবং পরবর্তী 2009 সালে 22 জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2009 সালে উপজেলা পরিষদ আইন সংশোধন করা হয়। এগুলো দরকার নেই, তোমরা শুধু এটা এই যে বোল্ড করা আছে এই অংশটা পড়বা ভালো করে, এবং এরপরে হচ্ছে এই অংশটাও তোমরা পড়বা। তাহলে এটা আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, এটাকে তোমরা দেখে নাও, তোমরা ভিডিও পজ দিয়েও দেখতে পারো। আর এটা হচ্ছে এটা। তাহলে এরপরে আমরা ডিরেক্ট চলে যাই যে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ কিভাবে গঠিত হয়। উপজেলা ব্যবস্থায় উপজেলা পরিষদের গঠনে একজন চেয়ারম্যান থাকবে, এটা সবাই জানি। জনগণের ভোটে নির্বাচিত একজন ভাইস চেয়ারম্যান থাকবে, একজন মহিলা চেয়ারম্যান থাকবে। তাহলে 3 জন, একজন চেয়ারম্যান, একজন পুরুষ ভাইস চেয়ারম্যান, আরেকজন হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান, এবং সংশ্লিষ্ট উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার মানে কি, ধরো তুমি একটা উপজেলায়, ধরো এক্স উপজেলায় তুমি বাস করো, মনে মনে তুমি তোমার উপজেলার নাম মনে করো, সেখানে একজন চেয়ারম্যান উপজেলা পরিষদে, আরেকজন ভাইস চেয়ারম্যান। তাহলে একজন চেয়ারম্যান, আরেকজন হচ্ছে কি চেয়ারম্যান, আরেকজন হচ্ছে ভাইস চেয়ারম্যান, হ্যাঁ ভাইস চেয়ারম্যান, আরেকজন হচ্ছে যে মহিলা ভাইস চেয়ারম্যান, হ্যাঁ। তো এই 3 জন। এরপরে বলতেছে কি, এরপরে বলতেছে সংশ্লিষ্ট উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে ওই এক্স উপজেলায় যতগুলো চেয়ারম্যান আছে সব চেয়ারম্যান এখানে সদস্য হবে। এরপর বলছে সংশ্লিষ্ট উপজেলার পৌরসভার মেয়র। যদি তোমার ওই উপজেলার মধ্যে যদি কোনো শহর থাকে, তুমি বলতে পারো যে উপজেলা আবার শহর হয় কিভাবে, যেমন ধরো উপজেলা শহর, ধরো এক্স উপজেলা যেখানে আছে ওইখানে একটা ছোটখাটো শহর গড়ে ওঠে, ওইখানে পৌরসভা হইতে পারে। সংশ্লিষ্ট উপজেলার পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যদের দ্বারা পরিচালিত মহিলা সদস্যগণ সবাই মিলে গড়ে উঠবে উপজেলা পরিষদ। তার মানে উপজেলা পরিষদের গঠনটা তুলনামূলকভাবে অনেক বড়। এখানে সংশ্লিষ্ট উপজেলার যে চেয়ারম্যান, সংশ্লিষ্ট উপজেলার পৌরসভা মেয়র এবং সংশ্লিষ্ট উপজেলার পরিষদের এবং পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্য যারা আছে তাদের দ্বারাই মূলত এটা গড়ে উঠবে। তাহলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ কিভাবে গড়ে উঠবে সেটা আমরা জানলাম। তো এই উপজেলা পরিষদের মেয়াদ 5 বছর। সব আমরা আমাদের দেশের ক্ষেত্রে বেশিরভাগ 5 বছরই দেখি। তো প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে মেয়াদ গণনা শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে সভা না হলে সরকার সভা আহ্বান করতে পারে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি উপজেলা পরিষদের মৌলিক কার্যাবলী। উপজেলা পরিষদের মূল কাজগুলো কি? মূল কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে প্রশাসন ও সংস্থাপন পরিচালনা, জনশৃঙ্খলা রক্ষা, জনকল্যাণমূলক সেবা প্রদান, স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। তার মানে হচ্ছে এই কাজগুলো হচ্ছে প্রধান। এর বাইরেও আরো প্রায় 21টি নির্দিষ্ট কাজ আছে, যেমন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সরকারি দপ্তরের কাজ তদারকি, আন্ত ইউনিয়ন রাস্তা নির্মাণ। ধরো আন্ত ইউনিয়ন মানে কি, এক ইউনিয়নের সাথে আরেক ইউনিয়নে যাওয়ার যে রাস্তা, এগুলো তৈরি করা,
এবং সেগুলো তদারকি করা, রক্ষণাবেক্ষণ করা, ক্ষুদ্র সেচ প্রকল্প বাস্তবায়ন, জনস্বাস্থ্য পরিবার পরিকল্পনা, স্যানিটেশন, শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, ক্ষুদ্র শিল্প, কৃষি, মৎস্য, বনজ, নারী শিশু যুব ক্রীড়া কার্যক্রম সহায়তা, আইন শৃঙ্খলা রক্ষা, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ, ই গভর্নেন্স আলো উৎসাহিত করা। এখানে আসলে আমার বোঝানোর কিছু নাই এই জায়গাটাতে কার্যাবলীর ক্ষেত্রে। এগুলো তোমাদের কাছে, এগুলো তোমরা মানে উপজেলা কি কি কাজ করে এগুলো, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন নাও কিন্তু, আবার বলছি উপজেলা প্রশাসন না, উপজেলা পরিষদের যে আয় ও রাজস্ব, আমরা উপজেলা পরিষদ নিয়ে হচ্ছে আমরা পঞ্চম অধ্যায়ে জেনেছি। তো আমরা এখানে যেটা জানবো সেটা হচ্ছে কি উপজেলা পরিষদের আয় ও রাজস্ব কোত্থেকে আসে, হাট বাজার, যা যে তারপর হচ্ছে জলমহাল, ফেরিঘাটের ইজারা, সিনেমা হল, নাটক যাত্রার উপর কর, মেলা প্রদর্শনী বিনোদনমূলক অনুষ্ঠানের ফি, ব্যবসা ও পেশার লাইসেন্স, পরিষদ প্রদত্ত সেবার ফি, সরকারি নির্ধারিত অন্যান্য উৎস, এইগুলো থেকেই মূলত তারা আয় করে থাকে। তাহলে আয়গুলো একটু তোমরা দেখবা, পরীক্ষায় বহুপতি প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি উপজেলা পরিষদের আয়ের উৎস, এরকম প্রশ্ন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা আয়ের উৎসগুলো মনে রাখবা। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসছি, সেটা হচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের পরে আমাদের পার্বত্য জেলা পরিষদ গুলো আছে। তো সিটি কর্পোরেশন কি, আমি তোমাদেরকে একটু আগেই বলছি যে বাংলাদেশের গ্রামগুলোতে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ আছে, আর শহরগুলোতে কি আছে যে পৌরসভা এবং সিটি কর্পোরেশন, বড় শহরগুলোতে সিটি কর্পোরেশন। আমরা তথ্যগুলো এখানে আপডেট করে সংযুক্ত করেছি। বর্তমানে বাংলাদেশে প্রায় 13টি সিটি কর্পোরেশন আছে, তোমাদের বইয়ের মধ্যে কম থাকতে পারে, এটা 11টি থাকতে পারে কিছু বইয়ে, আর কিছু বইয়ে 12টি থাকতে পারে। বাট সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশন, যেটা 13 নম্বরে। আর এর আগে হচ্ছে ময়মনসিংহ। তো আমরা এখানে সিটি কর্পোরেশনের বিষয়ে আমরা বললাম, আবার বলতেছি সিটি কর্পোরেশনটা কি, যখন বড় বড় শহরগুলো তৈরি হয় সেখানে অনেক মানুষ একসাথে গ্যাদারিং করে, অনেক মানুষ থাকে, তো ওই এলাকাগুলোকে বা ওই শহরগুলোকে তখন কি করা হয় যে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়, এবং ওইটাও একটা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা। এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সিটি কর্পোরেশন হলো বাংলাদেশের মহানগর এলাকায় স্থানীয় সরকার ব্যবস্থা, যা মহানগরের জনজীবনের উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য গঠিত। বাংলাদেশ সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে মোট 13টি। বর্তমানে বাংলাদেশে 13টি সিটি কর্পোরেশন রয়েছে। একটা হচ্ছে ঢাকা, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, 13টি। এই যে বগুড়া, এই বগুড়া হচ্ছে সর্বশেষ, এই যে মানে সর্বশেষ হয়েছে, এবং বিএনপি সরকার আসার পরে 2026-এ মূলত এই সিটি কর্পোরেশনটা ঘোষণা করা হয়েছে। তাহলে আমরা সিটি কর্পোরেশন সম্পর্কেও আমরা জানলাম। সিটি কর্পোরেশনের গঠনটা কিভাবে হয়, সিটি কর্পোরেশনে একজন মেয়র থাকেন, তোমার যিনি হচ্ছে সিটি কর্পোরেশনের সদস্যদের বলা হয় কমিশনার, এবং সিটি কর্পোরেশন গঠিত প্রধান বলা হয় মেয়র। মেয়র তার কাজে সহযোগিতা করেন কমিশনারগণ, অর্থাৎ এখানে সদস্য যারা আছেন সিটি কর্পোরেশনে তাদেরকে ওই যে সেম পৌরসভাটাকে সিটি কর্পোরেশন করা হয়েছে। সিটি কর্পোরেশন জাস্ট হচ্ছে এখানে একটু সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, আর একটু ক্ষমতা দেওয়া হয়েছে, এবং আর একটু বাজেট বাড়ানো হয়েছে, এবং তাদের সম্মান একটু বাড়ানো হয়েছে। সিটি কর্পোরেশন আর পৌরসভার মধ্যে তেমন আসলে বড় এই যে প্রশাসনিক ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে বড় কোনো পার্থক্য নাই। তো যোগ্যতা হচ্ছে আইন দ্বারা অযোগ্য নন এমন যে কেউ মেয়র বা ডেপুটি মেয়র বা কমিশনার হতে পারেন। সিটি কর্পোরেশনের মেয়াদ হচ্ছে 5 বছর। তো বাংলাদেশের যে 13টি সিটি কর্পোরেশন আছে, সেই সিটি কর্পোরেশন গুলোর লক্ষ্য কি, মহানগরের জনজীবন, মহানগর বলছে না, দেখছো, মহানগরের জনজীবনের শ্রীবৃদ্ধি এবং মহানগরবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, মহানগরবাসীর স্বশাসন প্রতিষ্ঠা, স্থানীয় নেতৃত্বের গুণাবলী বিকাশ, দায়িত্বশীল নেতৃত্ব, যানজট নিরসন। এটা বড় একটা সমস্যা বাংলাদেশে। যেমন ধরো ঢাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। এটা নিরসনের পরিকল্পিত রাস্তাঘাট তৈরি এবং যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ, হাসপাতাল নির্মাণ, মহানগরের শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটানো, এই জন্য খেলার মাঠ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন। সিটি কর্পোরেশনের অনেকগুলো স্কুল কলেজ থাকে, তোমরা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে দেখবা। বাংলাদেশের সিটি কর্পোরেশনের যে কার্যাবলী, সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ, খাদ্য ও পানীয় নিয়ন্ত্রণ, পানি সরবরাহ নিষ্কাশন, নগর পরিকল্পনা, গৃহ নির্মাণ নিয়ন্ত্রণ, রাস্তাঘাট যানবাহন সাহায্য ও পুনর্বাসন, জীবজন্তু সংক্রান্ত কাজ, এবং বন, পার্ক, উদ্যান, শিক্ষা, সংস্কৃতি, এগুলো হচ্ছে কাজ। এখানে আসলে আমি মানে ধরে ধরে বুঝাবো এরকম কোনো বিষয় না, বরং এগুলো হচ্ছে কার্যাবলীগুলো তোমরা নিজেরাই একবার পড়ে নিলে পারো। এখানে আছে জাস্ট এট এ গ্লান্স, হ্যাঁ, এক নজরে একবার দেখে নাও, ঠিক আছে, এক নজরে একবার দেখে নাও। তোমরা ভিডিও পজ দিয়েও দেখতে পারো।
এরপরে সিটি কর্পোরেশনের যে জনগণের অংশগ্রহণ, সিটি কর্পোরেশনের জনগণ 5 বছরের জন্য একজন মেয়রকে নির্বাচিত করে, সেই সাথে তাদের কমিশনারদেরকে নির্বাচিত করে। তো জনগণ ভোট দিয়েই তো তাদেরকে নির্বাচিত করে। এক্ষেত্রে জনগণ সরাসরি যে মেয়র এবং কমিশনারদেরকে প্রশ্ন করতে পারে, জনগণ সরাসরি উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারে, প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্পোরেশনের কাজে অংশ নিতে পারে এবং এই কাজগুলোর মাধ্যমে জনগণ তাদের অধিকার নিশ্চিত করতে পারে। আমরা সিটি কর্পোরেশনের বিষয়ে অলরেডি জানলাম যে বাংলাদেশে কয়টা সিটি কর্পোরেশন আছে, মনে রাখবা বড় বড় মহানগরগুলোতে অলরেডি বাংলাদেশে 13টা সিটি কর্পোরেশন আছে এবং সিটি কর্পোরেশন কি কাজ করে সেটাও আমরা জানলাম। এবার আসি হচ্ছে বাংলাদেশে, তোমরা জানো বাংলাদেশে 3টা পার্বত্য জেলা আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এবং 64টি জেলার মধ্যে এই 61টি জেলার মধ্যে আগে যা পড়ছি এগুলো রয়েছে, হয় সিটি কর্পোরেশন আছে, নয় উপজেলা পরিষদ আছে, হয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা, এগুলো আছে স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে। কিন্তু পার্বত্য 3 জেলার মধ্যে রয়েছে পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ, অর্থাৎ এটাও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা। এই পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে এটা শুরু হয়েছে মূলত যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই 3টি জেলা জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রপতি এরশাদ 1989 সালে 4র্থ জাতীয় সংসদে পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ গঠন করেছিল এবং সেই সংক্রান্ত একটা বিলও পাস করেছিল। পার্বত্য জেলার জন্য আলাদা করে তিনি আইন বানাইছিল এবং 1989 সালে রাষ্ট্রের অনুমোদনের মাধ্যমে 25শে জুন থেকে 3 পার্বত্য জেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় পরবর্তী সময়ে 1989 সালে। তাহলে এইভাবেই গঠিত হয় পার্বত্য জেলা স্থানীয় পরিষদ, স্থানীয় সরকার পরিষদ। আমরা এই স্থানীয় সরকার পরিষদের যদি লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে চাই, মূল লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে পার্বত্য এলাকার উপজাতীয় জনগণের, উপজাতীয় বলতে এখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করা। অর্থাৎ যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, বিশেষ করে যারা চাকমা, মারমা, তারপরে রাখাইন, এই ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতীয় সম্প্রদায় যারা আছে তাদের সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করা। কারণ তারা পাহাড়ি অঞ্চলে, তো পার্বত্য চট্টগ্রাম হচ্ছে অনেক পাহাড়ি এলাকা, হ্যাঁ অনেক পাহাড়ি এলাকা। তো তোমরা দেখবা যে পাহাড়গুলো দেখতে সুন্দর কিন্তু জীবনমান খুবই কঠিন, এখানে মানুষের জীবন ধারণ খুবই কঠিন। এখানে পানির স্বল্পতা রয়েছে, শিক্ষার স্বল্পতা, চিকিৎসার স্বল্পতা, খাদ্যের স্বল্পতা, যোগাযোগের স্বল্পতা রয়েছে, সব মিলে জনজীবন খুবই বিপর্যস্ত। এই জন্য এই এলাকাগুলো উন্নয়নের লক্ষ্যে পার্বত্য জনগণকে বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত করা হয় এবং প্রশাসন ও সংস্কৃতিতে উপজাতীয় দের প্রাধান্য দেওয়ার জন্য এবং উন্নয়ন কর্মকাণ্ডে উপজাতীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। আগে সরকারের কাজে তারা তেমন একটা অংশ নিত না, তারা মনে করতো যে বাংলাদেশ সরকার মানে হচ্ছে তাদের বিরোধী, এটা মনে করতো মানে অতীতে। কারণ ঐতিহাসিকভাবে তারা বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত বা অধিকার বঞ্চিত হয়েছিল, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। পরবর্তীতে তারাও বিভিন্নভাবে সরকারকে বেকায়দায় ফেলেছে এবং সরকারকে সহযোগিতা করে না বিভিন্ন ক্ষেত্রে গিয়ে। তো এই জন্য সরকার যাতে তাদের সহযোগিতা পায়, আবার তারাও যাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কি সুবিধাভোগী হতে পারে, এই জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছিল পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ। এবং এটার গঠনটা 3 পার্বত্য জেলায় 3টি স্থানীয় সরকার পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের কার্যকাল হচ্ছে প্রথম অধিবেশন থেকে 3 বছর, 3 বছর পর পর চেয়ারম্যান অবশ্যই উপজাতীয় জনগণের মধ্য থেকে নির্বাচিত হবে, মনে রাখবা। তো চেয়ারম্যান বাঙালি হইতে পারবে না। তো তুমি বলতে পারো যে ওইখানে আবার বাঙালি আসলো কোথা থেকে? পার্বত্য জেলায় তো, পার্বত্য জেলার মধ্যে অসংখ্য বাঙালি বাস করে এবং সেই বাঙালিদের মধ্য থেকে কেউ চেয়ারম্যান হইতে পারবে না। পার্বত্য উপজাতীয় পরিষদের মধ্যে অবশ্যই সেখানে যে উপজাতীয় জনগণের মধ্য থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত হবে। আমরা যদি একটু গঠন দেখি, খুব সিম্পল ভাবে, খুব সহজ ভাবে আমি পার্বত্য জেলা পরিষদের সরকার পরিষদ নিয়ে এখানে পার্বত্য জেলা রাঙ্গামাটি স্থানীয় সরকার পরিষদ, একজন চেয়ারম্যান, 20 জন উপজাতীয় সদস্য, 10 জন অউপজাতীয় সদস্য। আর এখানে হচ্ছে খাগড়াছড়িতে একজন, 21 জন, মানে টোটাল হচ্ছে এখানে 30 জন। দেখো 30 জন, 31 জন, এখানেও সেম 31 জন। 30 জন হচ্ছে সাধারণ সদস্য, এই যে সদস্য। এখানে উপজাতির সংখ্যাটা একটু বেশি কারণ তাদের উপস্থিতি বেশি, এখানে উপজাতির সংখ্যাটা বেশি, উপস্থিতি বেশি। এখানে উপজাতির সংখ্যাটা বাড়ানো হয়েছে, 11 জন অউপজাতীয়, মানে হচ্ছে সেটা বাঙালি হইতে পারে, সেটা হিন্দু হইতে পারে, সেটা চাকমা, তোমার খ্রিস্টান হইতে পারে, অউপজাতীয় যারা আছে, উপজাতীয় নয় আর কি। উপজাতীয় সদস্যরা নির্ধারিত হারে বিভিন্ন উপজাতীয় কর্তৃক নির্বাচিত হন, অর্থাৎ উপজাতীয় সদস্যরা উপজাতীয়দের দ্বারা নির্বাচিত হয়, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দ্বারা নির্বাচিত হয়। তাহলে এখানে স্পষ্ট
যে প্রত্যেকটা উপজাতীয় মানে যেটা আমরা পার্বত্য জেলা পরিষদের প্রত্যেকটা জেলায় 31 জন করে থাকে, একজন চেয়ারম্যান আর 30 জন হচ্ছে সাধারণ সদস্য। আমরা পার্বত্য জেলা পরিষদের যে ব্যবস্থা সেটা সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করেন, চেয়ারম্যানের অনুপস্থিত থাকলে উপজাতীয় সদস্যদের মধ্য থেকে একজন সভাপতিত্ব করবেন। চেয়ারম্যান ও সদস্যগণ রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। তাহলে চেয়ারম্যান সদস্য এরা রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে গণ্য হবে। আর এটা হচ্ছে জেলা প্রশাসক, ডেপুটি কমিশনার পদাধিকার বলে পরিষদের সচিব। এই যে জেলা প্রশাসক যিনি, তিনি পদাধিকার বলে পরিষদের সচিব হবেন। অর্থাৎ যেটা পার্বত্য জেলা পরিষদ আছে সেটার সচিব হচ্ছে ওই যে তোমার জেলা প্রশাসক। প্রত্যেকটা জেলায় তো এক একজন করে জেলা প্রশাসক, ডিসি বলে আর কি। এই যে ডেপুটি কমিশনার, ডিসি, এই ডেপুটি কমিশনার যিনি, তিনি পদাধিকার বলে পরিষদের সচিব হবে। সংশ্লিষ্ট এলাকার উপজাতীয় প্রধানগণ বিশেষ মর্যাদা লাভ করবেন। তো এদের কাজ কি? এই যে 3 পার্বত্য জেলায় এদের কাজ কি? জেলার আইন শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ, বাস্তবায়ন, সমন্বয়, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি সাধন, স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, কৃষি ও বন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, পশুপালন, মৎস্য সম্পদ, এই কাজগুলো, এগুলো কাজগুলো তোমাদেরকে ভিডিও পজ দিয়ে একটু করে তোমাদের নিজের মতো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? এখানে আসলে আমি তোমার চাইলে তোমাকে মুখস্থ করিয়ে দিতে পারবো না, অথবা হচ্ছে তোমাকে এত অল্প সময়ের মধ্যে আমি মুখস্থ করার সময়ও দিতে পারবো না, ঠিক আছে? তুমি একটু ভিডিও পজ দিয়ে এগুলো ভালো করে পড়ে খাতায় লিখে নিতে পারো। আর বিশেষ ক্ষমতা দেওয়া আছে। বিশেষ ক্ষমতা কি? পুলিশ সংক্রান্ত। জেলার সকল পুলিশ কর্মকর্তা পরিষদের নিকট দায়ী থাকবে পরিষদ। সহকারী সাব ইন্সপেক্টর, এএসআই যারা, তার নিচের পদে নিয়োগ দেবে পরিষদ। অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর ও তার নিচের পদে নিয়োগ দেবে কে? পরিষদ নিয়োগ দেবে। আর এটা হচ্ছে ভূমি সংক্রান্ত ক্ষমতা। পরিষদের অনুমোদন ছাড়া জেলার কোনো ভূমি বন্দোবস্ত দেওয়া যাবে না। অর্থাৎ অন্য জেলার বাসিন্দা গিয়ে ওই জেলায় জমি কিনতে পারবে না। আমরা জানি যে আমাদের দেশের 64 জেলার মধ্যে 61 জেলার মধ্যে বিভিন্ন জেলার মানুষ অন্য জেলায় গিয়ে কি জমি কিনতে পারে, কিন্তু এখানে পারবে না। জেলার বাসিন্দা নন এমন ব্যক্তির নিকট জমি হস্তান্তর নিষিদ্ধ। উপজাতীয় বিরোধ নিষ্পত্তি, অর্থাৎ উপজাতীয় যারা আছে তাদের বিরোধ নিষ্পত্তি, এটাও কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয়, যে উপজাতীয়দের মধ্যে বিরোধ হলে প্রথমে কারবারি এবং হেডম্যান নিষ্পত্তি করবেন, এবং নিষ্পত্তি হবে প্রচলিত রীতিনীতি অনুযায়ী। অর্থাৎ উপজাতীয়দের মধ্যে যে রীতিনীতি চলছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে কি, উপজাতীয় যারা আছেন তাদের নিজস্ব কালচার অনুযায়ী তারা সেই কাজগুলো করবেন। অর্থাৎ বিচার নিষ্পত্তি বা সবকিছু তারা তাদের মতো করে, তাদের নিয়ম অনুযায়ী, তাদের যে সংস্কৃতি সেটা অনুযায়ী তারা করবেন। তাহলে উপজাতীয়দের মধ্যে বিরোধ হলে প্রথমে কারবারি এবং হেডম্যান নিষ্পত্তি করবেন। নিষ্পত্তি হবে প্রচলিত রীতিনীতি অনুযায়ী, এবং আপিলের ধাপ হেডম্যান থেকে উপজাতীয় প্রধান, উপজাতীয় প্রধান থেকে বিভাগীয় কমিশনার। এখানে এক কথায় এই যে আপিলের ধাপ হচ্ছে হেডম্যান, হেডম্যান থেকে উপজাতীয় প্রধান, উপজাতীয় প্রধান থেকে ওই বিভাগীয় কমিশনার পর্যন্ত চলে যাবে। তাহলে আমরা এই যে তোমার স্থানীয় সরকার পর্যায়ে, যে স্থানীয় সরকারের ক্ষেত্রে আমরা উপজাতীয় বিষয়টা জানলাম, আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার ক্ষেত্রে আমরা জানলাম হচ্ছে কোনটা, যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ। তাহলে আমরা এই যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার আর স্থানীয় সরকার, এই দুটো বিষয়ে জানলাম। এখানে আমরা সর্বশেষ শেষে আমাদের দেশে বিভিন্ন এনজিও কি করে, এনজিও হচ্ছে বিভিন্ন, এনজিও মানে কি, এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও গুলো স্থানীয় পর্যায়ে স্বায়ত্তশাসন এবং হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য মূলত বিভিন্ন সময় অনুদান দেয়, বিভিন্ন ট্রেনিং দেয়, বিভিন্ন সহায়তা দেয়। যেমন ধরো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, এরা কিভাবে শাসন পরিচালনা করবে সে বিষয়ে ট্রেনিং দেওয়া, তাদেরকে পরামর্শ দেওয়া, বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করে, এগুলোর কাজ করা হচ্ছে মূলত এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে তোমরা যদি একটু খেয়াল করো, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত নয় এমন অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনকে বোঝায়। সোশ্যাল সায়েন্স ডিকশনারি অনুযায়ী নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ইজ এ নন প্রফিট এজেন্সি দ্যাট সার্ভ ফর সাম পাবলিক ইন্টারেস্ট। জনগণের ইচ্ছার অনুযায়ী এরা হচ্ছে লাভজনক নয় এমন উপায়ে জনগণকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ বলতেছে এনজিও হলো উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত অমুনাফা ভিত্তিক বিশেষ ধরনের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। তোমরা এখান থেকে যে কোনো একটা সংজ্ঞা মুখস্থ করে নিতে পারো। একদম আমি সহজ করে বলি, এনজিও হচ্ছে মূলত অলাভজনকভাবে স্বেচ্ছাসেবী মূলক শ্রমের মাধ্যমে যে তোমার সেবা প্রদানকারী সংস্থা হচ্ছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আই হোপ যে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন বাংলাদেশে এনজিও গুলো কিভাবে ভূমিকা রাখছে
বাংলাদেশে এনজিও যে বাংলাদেশের জন্মের পর থেকে অর্থাৎ 1972 সাল থেকে যে এনজিও ব্রাক, প্রথমে ব্রাক, এরপর পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে অসংখ্য এনজিও কাজ করছে, বিশেষ করে স্থানীয় স্বায়ত্তশাসন এবং স্থানীয় সরকার ব্যবস্থা, হ্যাঁ, স্থানীয় সরকার ব্যবস্থা যথাযথভাবে পরিচালনার জন্য এনজিও গুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কি দিচ্ছে, যে তোমার সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশে নিবন্ধিত এনজিওর সংখ্যা প্রায় হচ্ছে 2252টি, বাংলাদেশে এনজিও ব্যুরোর তথ্য অনুযায়ী এটা, এবং 2636টি নিবন্ধিত এনজিও রয়েছে বা এনজিও ব্যুরোর তথ্য অনুযায়ী। এই হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক এনজিও মিলিয়ে মোট এনজিও সংখ্যা হচ্ছে প্রায় যে 2630-এর উপরে। এরা আসলে কি করতেছে, এরা স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান, স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে তারা বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতেছে। যেমন ধরো স্থানীয় যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে 1971 সালে নারীর ক্ষমতায়নে নারীদের বিভিন্ন ধরনের ভাতা, প্রশিক্ষণ, তারপরে ক্ষুদ্র ঋণ দেওয়ার মাধ্যমে কৃষি খাদ্য নিরাপত্তায় ভূমিকা, এনজিও গুলো ভূমিকা রাখতেছে কৃষি খাদ্যে। যেমন ধরো বীজ দেওয়া, তারপরে প্রশিক্ষণ দেওয়া, মেশিনারি দেওয়া, তারপর হচ্ছে সার দেওয়া, এইগুলোর ক্ষেত্রে এনজিও ভূমিকা রাখতেছে। একইভাবে হচ্ছে যে দুর্যোগ ব্যবস্থাপনা, ধরো বন্যা হচ্ছে, হারিকেন হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, খরা হচ্ছে, এনজিও গুলো বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা প্রদান করতেছে যারা ক্ষতিগ্রস্ত। একইভাবে হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান করতেছে। বাংলাদেশের মোট ক্ষুদ্র ঋণের প্রায় 87% এনজিও দ্বারা বিতরণ করা হয়, এবং দারিদ্র বিমোচন এবং সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ অত্যন্ত ভূমিকা রাখে। ক্ষুদ্র ঋণ দিলে কি হয়, যে ধরো তোমার হাতে কোনো টাকা পয়সা নাই, তুমি একদম বসে আছো, এখন তোমাকে যদি আমি 1 লক্ষ টাকার লোন দেই, ক্ষুদ্র ঋণ দেই, তখন ওই 1 লক্ষ টাকা দিয়ে তুমি ছোটখাটো একটা দোকান দিতে পারো, ছোটখাটো একটা বিজনেস শুরু করতে পারো। এইভাবেই হচ্ছে দারিদ্র বিমোচন হয়। শিক্ষা কার্যক্রমে যেমন ধরো বাংলাদেশে প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর লেভেলের শিক্ষা গ্রহণের জন্য অনেক সময় এনজিও গুলো হচ্ছে বিভিন্ন সময় সহযোগিতা প্রদান করে। বিশেষ করে বিশ্ব ব্যাংক এবং IMF সহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন এনজিও, যেমন ধরো ব্রাক, বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে ব্রাকের কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেশি। তো সব মিলিয়ে যে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে এনজিও গুলোর ভূমিকা রাখছে। আর এটা হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমেও এনজিও গুলো ভূমিকা রাখছে। স্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রমেও কি ভূমিকা রাখছে, এনজিও গুলো ভূমিকা রাখছে। এরপরে আমরা যদি একটু প্রশ্ন দেখি, লাস্ট ওয়ান, মানে একদম শেষের দিকে আমরা চলে আসছি। এই অধ্যায়ে আমি প্রশ্ন দেখার আগে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক বলি। এখানে বেশি পড়তে হবে হচ্ছে, আমরা একদম শুরু থেকে যদি বলি যে স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার, এই দুইটার মধ্যে পার্থক্য এবং এই দুইটার মধ্যে বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য, এগুলো ভালো করে দেখবা। এরপর হচ্ছে ইউনিয়ন পরিষদ ভালো করে দেখবা, এরপর হচ্ছে সিটি কর্পোরেশন ভালো করে দেখবা, পৌরসভা ভালো করে দেখবা, ঠিক আছে? ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা আর উপজেলা পরিষদটাও তোমরা ভালো করে দেখতে পারো। তো এই বিষয়গুলো গেল। আমরা একটু প্রশ্ন দেখি এখান থেকে, লাস্ট ওয়ান, একদম শেষের দিকে চলে আসছি আমরা এই অধ্যায়ে। তো রঞ্জু গ্রামে বাস করে সে কয়েক বছর আগে একটি স্থানীয় পরিষদের নির্বাচনে ভোট প্রদান করেন। স্থানীয় পরিষদের, দেখছো? আচ্ছা, এই পরিষদটি গঠিত হয়েছে একজন নির্বাচিত প্রধান, 9 জন নির্বাচিত সদস্য। তাহলে দেখো, একজন নির্বাচিত প্রধান মানে একজন চেয়ারম্যান, আর বলছে 9 জন সদস্য, 9 জন সদস্য, 3 জন নির্বাচিত, তাহলে কতজন হয়? টোটাল 13 জন। তাহলে আমরা ধরতেই পারতেছি এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। কি পরিষদ? ইউনিয়ন পরিষদ, বুঝতে পারছো? তাহলে এরপরে আমরা যদি দেখি যে 3 জন নির্বাচিত মহিলা সদস্য নিয়ে গড়ে ওঠে এই পরিষদটির মূল লক্ষ্য হলো গ্রাম ও পল্লীর জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো এবং এতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা। তো এখানে সহজ কথায় বলতে গেলে এটা ইউনিয়ন পরিষদকে বোঝাচ্ছে। আমরা অলরেডি জেনে গেছি সদস্য সংখ্যা। তো সদস্য সংখ্যা দেখেও এই অধ্যায় থেকে আমরা অনেক সময় যে কোন টপিককে নির্দেশ করতেছে এটা আমরা সহজে বুঝতে পারি, যে সদস্য সংখ্যা দেখে। এবং একইভাবে আমরা এটাও বুঝতে পারি যে বিশেষ করে যখন আমরা হচ্ছে কার্যাবলী দেখব, যে পল্লীর উন্নয়ন একমাত্র কাজ করতেছে কে? যে ইউনিয়ন পরিষদ। তো যদি সেটা উপজেলা পরিষদ হতো, উপজেলার ক্ষেত্রে উপজেলার কথা বলছে উপজেলার ক্ষেত্রে উন্নয়ন। আবার যদি শহর এলাকার হতো, তখন সেটা আমরা হয় পৌরসভা বলতাম, নয় সিটি কর্পোরেশন বলতাম। আবার যদি বলো পার্বত্য জেলা, তখন আমরা ওই যে পার্বত্য জেলা পরিষদের কথা বলতাম। তার মানে হচ্ছে যে গ্রাম বা পল্লীর কথা বললে আমরা ইউনিয়ন পরিষদ একদম চোখ বন্ধ করে আমরা বলতে পারি। তো একদম সহজ করে, রঞ্জু যে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়েছেন তার মূল উদ্দেশ্য কি? তো ইউনিয়ন পরিষদের উদ্দেশ্য। আর এটা হচ্ছে গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, অর্থাৎ
যে জনগণকে গণতন্ত্রে সম্পৃক্ত করার ক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসনের যেই সম্পর্ক অত্যন্ত, ওই যে আমরা বললাম না যে স্থানীয় পর্যায়ে জনগণ ভোট দিচ্ছে, স্থানীয় পর্যায়ে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতেছে, নির্বাচনে দাঁড়াচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, সরকারের কাজে সহযোগিতা করতেছে, বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু যে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এর পাশাপাশি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। তো সব মিলিয়ে এই অধ্যায় আমাদের অলমোস্ট শেষ। এই অধ্যায় থেকে এইভাবেই প্রশ্ন হবে, বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, বিভিন্ন প্যাটার্নের আসতে পারে। সব প্যাটার্ন আমরা হয়তো আজকের ক্লাসে আলোচনা করতে পারছি না। আমি জানি যে তোমরা এই ক্লাসটি এনজয় করেছো, এবং যারা শেষ পর্যন্ত ক্লাস করেছো তোমরা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে, এবং এই ধরনের ক্লাস পেতে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। এবং 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, ক্লাসগুলো যদি তুমি নিয়মিত করো নিশ্চয়ই তুমি সফলতা পাবে। এবং সর্বোপরি এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ রাসেল। এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।